হ্যালো স্টুডেন্টস, হালকেনস্টেইন একাডেমিক টু অ্যাডমিশন কোর্সে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু মার্কেটিং লেকচার 12, যেটি হচ্ছে পণ্যের ডিজাইন। সো চলো শুরু করা যাক। লেকচারের শুরুতে আমাদেরকে জানতে হবে পণ্যের ডিজাইন বলতে কি বোঝায়। স্বাভাবিকভাবে ডিজাইন বলতে আমরা বুঝে থাকি নকশায়ন কিংবা হচ্ছে পণ্যের আকৃতি সুন্দর করার কোনো একটা প্রসেস। ব্যাপারটা এরকম, পণ্যের আকার বা নকশা, কার্যভিত্তিক নকশা, প্যাকেটের নকশা, পণ্য গবেষণা এবং পণ্য উন্নয়ন, তার যে সমাহার সেটিকেই বলা হয় পণ্যের ডিজাইন। তাহলে এখানে আমি কয়টা বিষয় দেখতে পাচ্ছি। প্রথমত পণ্যের আকার, তারপর হচ্ছে পণ্যের নকশা করা, কার্যভিত্তিক নকশা, প্যাকেটের নকশা, পণ্যের গবেষণা এবং পণ্যের উন্নয়ন, প্রোডাক্টের অ্যানালাইসিস অ্যান্ড ডেভেলপমেন্ট। সো টোটাল 6টা বিষয়বস্তু আমার এখানে কনসিডারেশনে আসছে। এবার আসি পণ্যের কাঠামোগত বিষয়, অর্থাৎ স্ট্রাকচারাল ব্যাপার স্যাপার, যার মধ্যে আছে কি পণ্যের ধরন, অর্থাৎ পণ্যটা কি ধরনের প্রোডাক্ট। তারপর আসছে হচ্ছে কি আকার আকৃতি, রং, পণ্যের কালার কি, এই সবগুলা, এবং সেই সাথে আসছে পণ্যের কোয়ালিটি, পণ্যের গুণগত মান কি হবে এবং সেই গুণগত মান নির্দিষ্ট করা। এই সব কিছুকে একসাথে বলা হয় পণ্যের ডিজাইন। সো প্রথম ক্ষেত্রে আমাদের বিবেচ্য বিষয়ের মধ্যে ছিল কি কি, পণ্যের আকার, নকশা, কার্যভিত্তিক নকশা, প্যাকেট নকশা, পণ্যের গবেষণা এবং উন্নয়ন। আর এখন দেখছি আকৃতি, রং, তার পাশাপাশি হচ্ছে গুণগত মান নির্দিষ্ট করা, পণ্যের ধরন। এই সব কিছুকে আলটিমেটলি পণ্যের ডিজাইন বলা হয়। এখন পণ্য ডিজাইন যে বিষয়টির সাথে জড়িত সরাসরিভাবে, সেটা হচ্ছে সন্তুষ্টি, ক্রেতার সন্তুষ্টি। ব্যাপারটা কিভাবে তুমি চিন্তা করতে পারো, নিজেকে একজন কাস্টমারের জায়গায় ভাবো। তো মনে করো তুমি একজন কাস্টমার বা একজন ভোক্তা। একজন ভোক্তা হিসেবে তুমি কি চাও? তুমি যে প্রোডাক্টটা কিনবে সেই প্রোডাক্টটা দেখতে ভালো হবে, প্রথম কথা সেটা। সেই প্রোডাক্টের গুণগত মান ভালো হবে, রং ভালো হবে, দেখতে সুন্দর আকর্ষণীয় হবে। একজন ভোক্তা কিংবা কাস্টমার হিসেবে তুমি চাও যেন কোয়ালিটি ভালো থাকে এবং তোমার অ্যাফোর্ডেবিলিটি কিংবা তোমার ক্রয় ক্ষমতা, অর্থাৎ তোমার যে কেনার সামর্থ্য, সেই সামর্থ্যের মধ্যে পণ্যটার দাম নির্ধারিত হবে। সো একজন ক্রেতার দিক থেকে তুমি যদি এই সকল ফ্যাসিলিটিস পাও, পণ্যের আকৃতি, রং বা মান সবকিছুই ভালো, তারপর হচ্ছে তোমার অ্যাফোর্ডেবিলিটির মধ্যে ওটার প্রাইস ডিটারমাইন করা হয়েছে, তখন গিয়ে তোমার মধ্যে সন্তুষ্টি বিরাজ করবে। সো এই কথাটাই এখানে বলা হলো। এখন যদি আমরা দেখি পণ্যের ডিজাইনের ক্ষেত্রে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত, এই ডিজাইনের ক্ষেত্রে পণ্যের প্রকৃতি, প্রথমত পণ্যটা কোন ধরনের পণ্য। পণ্যের আবার অনেক ধরনের ভাগ আছে। যেমন আমরা যদি একটা অর্গানাইজেশনের কথা ভাবি, ইউনিলিভার কিংবা প্রাণ আরএফএল, তাদের অনেকগুলা প্রোডাক্ট লাইন আছে। তারা মাল্টিপল প্রোডাক্ট নিয়ে চিন্তা করে থাকে। এখন কোন পণ্য কি ধরনের বা পণ্যের প্রকৃতিটা কি, সেটা আমাকে বিবেচনা রাখতে হবে। যেমন হচ্ছে ওষুধ শিল্প, তারা মূলত হচ্ছে মেডিসিন তৈরি করে থাকে, সেটা এক ধরনের প্রোডাক্ট। তারপর হচ্ছে খাবারের, আমাদের যে আমরা ফাস্ট ফুড খাই, সেটা এক ধরনের পণ্য। আবার আমরা যদি চিন্তা করি, মুদির দোকানে যা পাওয়া যায়, চাল ডাল, এগুলো এক ধরনের পণ্য। সো পণ্যের প্রকৃতি এখানে বিবেচ্য বিষয়। তারপর ওজন, পণ্যটার ওজন কতটুকু, পরিমাপ কতটুকু, তার পাশাপাশি রং, কালারটা কি, দেখতে কি রকম, এবং লাস্টলি মান বা কোয়ালিটি। তাহলে ওজন, রং, মান, প্রকৃতি, এই বিষয়গুলো আমার এখানে এখানে পণ্য ডিজাইন বা হচ্ছে প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে এইগুলা অন্তর্ভুক্ত। এখন তাহলে পণ্য ডিজাইনের সাথে জড়িত আর দুইটা দিক, যে দিকগুলো সম্পর্কে এখন জানো, যার মধ্যে আছে পণ্যের অভ্যন্তরীণ এবং বাহ্যিক দিক। অভ্যন্তরীণ দিক এবং বাহ্যিক দিক। অভ্যন্তরীণ দিকের কথা যদি আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে গুণগত মান। বাহ্যিক দিকের কথা যদি চিন্তা করি, আকৃতি এবং রং, যেগুলো আমরা অলরেডি দেখে এসেছি, আর গুণগত মান। এখন আমরা এগুলো একটু একটু করে জানবো। দেখো, পণ্য ডিজাইন মূলত কি, পণ্য গবেষণার ফল। আমরা যখন একটা নতুন করে কোনো একটা প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করতে যাই, আমাকে আগে চিন্তা করতে হয়, অনেক কিছু অ্যানালাইসিস করতে হয়। কারেন্ট মার্কেট ডিমান্ড ডিমান্ড কি, বর্তমানে বাজারের চাহিদা কি, ক্রেতারা আমার কাছ থেকে কি চায়, তারা কোন ধরনের পণ্য বা কোন ডিজাইনের পণ্য বেশি প্রেফার করে, এই সব কিছু নিয়ে আমাকে আগে গবেষণা করতে হবে বা অ্যানালাইসিস করতে হবে। তখন গিয়ে আমি বুঝতে পারবো যে আলটিমেটলি কোন প্রোডাক্টটা চুজ করা আমার জন্য প্রফিটেবল হবে, বা কোন পণ্যটা আমি যদি ডিজাইন করি, তখন গিয়ে সেটা আমার জন্য একটা প্রফিটেবল সিনারিও ক্রিয়েট করবে। সো এখানে তাহলে পণ্য গবেষণা আমার জন্য অনেক বেশি অ্যাডভান্টেজের একটা কাজ করে। এবার যদি আমরা দেখি পণ্যের কাঠামোগত বিষয় কিংবা স্ট্রাকচারাল মান, এই যে পণ্যের কাঠামোগত বিষয় মান বলতে কি বোঝায়, পণ্যের ডিজাইনকে। পণ্যের ডিজাইন ডেফিনেটলি পণ্যের কাঠামোগত বিষয় এবং মান, পণ্যটা দেখতে কি রকম, আকৃতি কি, এবং মান বলতে পণ্যের অভ্যন্তরীণ গুণাবলী। পণ্যটার আমি পণ্যটা ব্যবহার করে কি কি
গুণাবলী পাচ্ছি, পণ্যটা থেকে কি কি ইউটিলিটিস পাচ্ছি আমি, সেই জিনিসগুলো এখানে পণ্য ডিজাইনের সাথে সরাসরিভাবে রিলেটেড। এখন কোনো একটি পণ্যকে সুনির্দিষ্ট ও আকর্ষণীয় রং, সাইজ এবং প্যাটার্ন অনুযায়ী হয়ে থাকে এক একটা পণ্য। এক একটা পণ্যের ক্ষেত্রে তোমার সাইজ ডেফিনেটলি আলাদা হতে পারে, তারপর হচ্ছে কালার ডিফারেন্ট হতে পারে, শেপ ডিফারেন্ট হতে পারে। এখন দেখো এই সব কিছুই আমার এখানে কিসের মধ্যে আসছে, পণ্য ডিজাইন। যেমন সনি টেলিভিশন তোমার ইঞ্চি বাই ইঞ্চি হয়ে থাকে, যেমন হচ্ছে কত 22 ইঞ্চির টিভি হয়ে থাকে, তারপর হচ্ছে মনে করো 50 ইঞ্চির টিভি হয়ে থাকে। সো আমরা এখানে আকৃতির ব্যাপারটা দেখতে পারি, যেটা 50 ইঞ্চির টেলিভিশন দেখতে সেটা নিশ্চয়ই অনেকটাই বড় হবে, আর যেটা 22 ইঞ্চির টেলিভিশন তুলনামূলকভাবে সেটা অনেকটাই ছোট হবে। সো এই জিনিসগুলো এখানে বলা হলো। এখন বিশ্বের অন্যান্য টেলিভিশন হতে তাদের ভিন্ন রং, আকার এবং প্যাটার্ন। সনি টেলিভিশন এবং ওয়ালটন, সনি ভার্সেস ওয়ালটন, এই দুইটা নিয়ে যদি তুমি চিন্তা করো, এরা দুইটাই কিন্তু হচ্ছে টিভি বানায় বা টেলিভিশন বানায়। এখন সেই টেলিভিশনটার মধ্যে আমরা কিভাবে পার্থক্য করব যে কার কোয়ালিটি ভালো, তার মধ্যে আমরা রং, আকার এবং প্যাটার্ন কালেক্ট, তোমার এখানে ডেফিনেটলি কালার কম্বিনেশন কিংবা কালার গ্রেডিংটা আমার এখানে বিবেচ্য বিষয়, কোনটার কালার গ্রেডিং বেটার। তারপর হচ্ছে আকার, কোনটার আকার ভালো এবং কোনটার প্যাটার্নগুলো, প্যাটার্ন বলতে তোমার এখানে টিভির অনেক ধরনের সেটিংস থাকে, এই সেটিংসগুলোর কথা এখানে তোমার বলা হতে পারে। সো এই জিনিসগুলো দিয়ে আমি চিন্তা করব যে কোনটা আমার জন্য বেটার, কোনটা কিনলে আমি বেশি অ্যাডভান্টেজ পাবো। সো এগুলাই বলে যে হচ্ছে ডিজাইনের স্বতন্ত্র। এবার যদি আসি, দেখো পণ্য ডিজাইনের প্রকারভেদ নিয়ে এখানে সুন্দরভাবে একটা চার্ট তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে। মোটামুটি এই চার্টটা পড়লেই তোমাদের ডিজাইন রিলেটেড আর কোনো কনফিউশন থাকবার কথা না। সো শুরু করা যাক। প্রথমেই যেটা আসে কার্যগত বা ব্যবহারিক ডিজাইন। কার্যগত বা ব্যবহারিক ডিজাইন এই জিনিসটার সংজ্ঞাটা কি বলছে আমাকে, পণ্যের কার্যকারিতা এবং উপযোগিতা বৃদ্ধি, প্রোডাক্টের কার্যকারিতা, আমার যে প্রোডাক্টটা আমি কিনছি সেটা অ্যাকচুয়ালি কতটুকু কার্যকর তার রিলেটিভ যে প্রোডাক্টগুলো আছে সেগুলোর থেকে। যে সনি টিভি ভার্সেস ওয়ালটন টিভি বললাম, এই যে কার্যকারিতা এবং উপযোগিতা বৃদ্ধির লক্ষ্যে করা হয়, মূলত এটা একটা ক্রিয়াগত ডিজাইন। তাহলে ব্যবহারিক ডিজাইনকে আমরা কি বলতে পারি, এই যে পণ্যের ব্যবহারিক বা কার্যগত ডিজাইনটাকে কি বলতে পারি, এখানে মূলত মেইন কনসেপ্ট হচ্ছে কার্যকারিতা এবং উপযোগিতা বৃদ্ধি করা। সো ডেফিনেটলি এটাকে আমরা বলতে পারি একটা ক্রিয়াগত ডিজাইন। তার পাশাপাশি দেখো এখানে পণ্যের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি পায় না, আমার এখানে মূল বিবেচ্য বিষয় আমি মান কিভাবে বাড়াতে পারি। আর মান, পণ্যের গুণগত মান, এই জিনিসটাকে আমরা কি বলি, একটা অভ্যন্তরীণ বিষয় না, এই যে অন্তর্নিহিত গুণাবলীর বৃদ্ধির দিকে এখানে মেইন ফোকাসটা দেওয়া হয়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা যদি ইয়ের কথা চিন্তা করি, ওয়াইফাই এর কথা চিন্তা করি, অনেকগুলা কিন্তু ওয়াইফাই অপারেটর আছে। এখন কাদের ওয়াইফাই সার্ভিস বেটার তুমি সেটা চিন্তা করবা কিভাবে, তুমি মনে করো তাদের সার্ভিসটা কারেন্টলি নিচ্ছ, এখন ওই সার্ভিসে তুমি কিভাবে বা কি আউটপুট পাচ্ছ ওই সার্ভিসটা নেওয়ার পরে, তোমার ইন্টারনেটের রেট কিরকম এখন ওয়াইফাইয়ের, ওই সব কিছু বিবেচনা করেই তুমি আলটিমেটলি ডিসিশন নিচ্ছ যে কাদের বা কোন কোম্পানির রাউটার বা কোন কোম্পানির ওয়াইফাই সার্ভিস তুমি গ্রহণ করতে যাচ্ছ। একইভাবে ইন্টারনেট, এফএম, MP3, MP4, ক্যামেরা, এই সব কিছু ব্যবহারের ক্ষেত্রে সুবিধাযুক্ত করে মোবাইল ফোন ডিজাইন করা হয়। এখন কিন্তু যদি তুমি চিন্তা করো যে ওয়াইফাইটা জাস্ট একটা এক্সাম্পল দিলাম, একটা মোবাইল ফোনের কথাও যদি তুমি চিন্তা করো, মোবাইল ফোনের কার্যকারিতা এবং সেই সাথে উপযোগিতা, এই দুইটা জিনিস কিভাবে বাড়ানো হয়েছে। একদম আগেকার দিনের যে মোবাইল ছিল সেই মোবাইলে জাস্ট কথা বলা যেত, আর কিচ্ছু করা যেত না। আর এখনকার মোবাইলগুলোতে কি পাচ্ছ তুমি, MP3, MP4, তারপর হচ্ছে রেডিও, সেই সাথে তুমি কি পাচ্ছ, এখানে ইন্টারনেট পাচ্ছ, অলসো তোমার এখানে ক্যামেরা আছে, সব সুযোগ সুবিধা কিন্তু তোমার এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে। ওয়াইফাই এর যে সার্ভিসটার কথা আমরা বলেছি সেখানে আমরা বিবেচনায় রেখেছি দুইটা তুলনামূলক ওয়াইফাই সরবরাহকারী প্রতিষ্ঠান, যাদের ক্ষেত্রে রেট অর্থাৎ তারা মান্থলি কত চার্জ করে এবং তাদের যে ইন্টারনেটের স্পিড সিমিলারলি যদি ধরি 50 Mbps, 50 Mbps, এখন সেই 50 Mbps এর মধ্যে তাদের কাদের বা কোন প্রতিষ্ঠানের ইন্টারনেটটা ভালো চলছে সেই জিনিসটা এখানে বিবেচ্য বিষয়। আর এখানে যে উদাহরণটা দেওয়া হয়েছে একটা মোবাইল ফোনের উদাহরণ, যার মধ্যে সকল সুবিধাই অন্তর্ভুক্ত। বর্তমানে সকল সুবিধা বলতে ইন্টারনেট যেটা ছাড়া আমরা চলতেই পারি না, তার সাথে হচ্ছে MP3 গান শোনার জন্য, MP4, FM সবকিছু কিন্তু এখানের মধ্যে অলরেডি আছে। তো এইগুলাকে আমরা বলতে পারি হচ্ছে ক্রিয়াগত ডিজাইন, যেটাকে বলা হচ্ছে ব্যবহারিক বা কার্যগত ডিজাইন। এবার আসি রুচিসম্মত কিংবা নান্দনিক ডিজাইন। রুচিসম্মত কিংবা নান্দনিক ডিজাইন এই কথাটা যখন আমরা বলবো, এটা সরাসরি রং, নকশা,
আকৃতি অর্থাৎ বাহ্যিক বিষয়ের সাথে সম্পর্কিত। রুচিসম্মত বা নান্দনিক ডিজাইন, এটা একটু দেখি। পণ্যের আকৃতি, গঠন দেখেছো, এগুলো পরিবর্তন করে ডিজাইন করা হলে তখন সেটাকে আমরা বলি রুচিসম্মত ডিজাইন। যেমন কি ক্রেতা আকর্ষণীয়তা বৃদ্ধির লক্ষ্যে করা হয় মূলত এই রুচিসম্মত ডিজাইন, অর্থাৎ কিভাবে আমি আমার কাস্টমার যারা আছে তাদেরকে আমার প্রোডাক্টের প্রতি অ্যাট্রাক্ট করতে পারছি। আমার প্রোডাক্টের ফরমেশন অ্যান্ড ওরিয়েন্টেশন আমাকে এভাবে সাজাতে হবে যাতে করে হচ্ছে সেটা আমার যে কাস্টমাররা আছে সেই কাস্টমারদের কাছে অ্যাট্রাকটিভ হয়। সো দেখো এখানে মূলত পণ্যটিকে ফ্যাশনেবল করে ক্রেতাদের চোখে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপন করা হয়। একটা প্রোডাক্টকে এখানে মেইন কনসার্নটা হচ্ছে কিভাবে অ্যাট্রাকটিভ ওয়েতে একটা প্রোডাক্টকে শো করা যায় যে আমার কাস্টমার আছে তার কাছে। এখন যখন অ্যাট্রাকটিভ ওয়েতে শো করা যাবে ডেফিনেটলি তখন ওই কাস্টমারটা সেই প্রোডাক্টটি কিনতে আগ্রহী হয়ে উঠবে। যার কারণে দেখো এখানে মূলত স্যামসাং, ওয়ালটন এবং সনির মোবাইল, টিভি এবং ফ্রিজ এগুলোর কথা বলা হয়েছে। তুমি যদি এই কোম্পানিগুলোর কথা চিন্তা করো, স্যামসাং বা স্যামসাং এর ফোন, স্যামসাং এর ক্যামেরা কিন্তু এখন অনেকটাই ডেভেলপ করেছে আগের থেকে। শুরুর দিকের যে সেটগুলো ছিল তাদের থেকে কিন্তু এখনকার দিনে বা বর্তমানে যে ভ্যারিয়েশনগুলো এসেছে ওইগুলোর কিন্তু ক্যামেরা কোয়ালিটি ফার বেটার। একইভাবে ওয়ালটনেরও ফোন আছে বা সনিরও কিন্তু ফোন আছে। সো এখানে তুমি তাদের মধ্যে তুলনামূলক এখানে যে পার্থক্যটা করতে চাচ্ছ সেটা ডেফিনেটলি হচ্ছে রুচিসম্মত কিংবা নান্দনিকতার বিচারে। তারপরে যদি আমরা আসি ডিজাইনের ধরন, এখানে যেটা আসছে সেটা হচ্ছে কি প্রোডাকশন ডিজাইন কিংবা উৎপাদন ডিজাইন। প্রোডাকশন ডিজাইন কিংবা উৎপাদন ডিজাইন এটার সাথে সরাসরিভাবে জড়িত যে বিষয়গুলো সেটা হচ্ছে প্রযুক্তির ব্যবহার, নতুন নতুন কৌশল ব্যবহার। প্রযুক্তি এবং নতুন নতুন কৌশল, যার মধ্যে আছে নতুন নতুন পণ্য এবং নতুন নতুন কৌশল কিংবা প্রযুক্তি। সো আমার এখানে বিবেচ্য বিষয় কয়টা? পণ্য, কৌশল এবং প্রযুক্তি। এইগুলা ব্যবহার করে পণ্য উৎপাদন করার যে প্রসেস বা প্রক্রিয়া সেটাকেই মূলত উৎপাদন ডিজাইন হিসেবে বিবেচনা করা হয়। তাহলে উৎপাদন ডিজাইনের মধ্যে কি কি পাচ্ছি? যত নতুন রকমের টেকনোলজি আমি পাচ্ছি। এখন আজকের তোমাকে একটা তুলনা যদি আমি করতে বলি, আজকের সাথে 40 বছর আগের প্রোডাকশন কনসেপ্টের তুলনা করো। 40 বছর আগে কি সেই টেকনোলজিগুলো ছিল, এভেলেবল ছিল যেগুলো বর্তমানে আছে? সেই মেশিনারিজ গুলো ছিল, সেই ইকুইপমেন্টস গুলো ছিল যেগুলো বর্তমানে আছে? নিশ্চয়ই ছিল না। যেই কারণে তখন দেখা যেত তাদের ক্ষেত্রে আজকে যে প্রোডাক্টটা প্রোডিউস করতে 1 ঘন্টা লাগছে সেই প্রোডাক্টটা প্রোডিউস করতে তাদের 2 দিন 3 দিন পর্যন্ত লেগে যেত। কেন? কারণ আগে তারা সেই ফ্যাসিলিটিস গুলা পায়নি যেগুলো বর্তমান যুগে আমরা পাচ্ছি। সো এই জিনিসগুলা কিন্তু এখন প্রযুক্তিগত সহায়তা বা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, গ্লোবালাইজেশন, মডার্নাইজেশন সব কনসেপ্টের আওতায় কিন্তু এগুলো চলে আসছে। সো নতুন নতুন কৌশল বা নতুন নতুন স্ট্র্যাটেজি, নতুন নতুন পণ্য বা প্রোডাক্ট এবং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পণ্য উৎপাদন করবার যে প্রক্রিয়া সেটাকেই আমরা কি বলে থাকি? উৎপাদন ডিজাইন। এবার যদি আসি, দেখো এখানে দেখো এই ডিজাইনের যে মুখ্য উদ্দেশ্য বা মূল কাজ সেটা হচ্ছে কি উৎপাদনের যে ব্যয় এবং অপচয় হ্রাস করা। আমি এখানে আমার পণ্য ডিজাইনটা এমনভাবে করতে হবে, যদি আমি সেটা উৎপাদন ডিজাইনের কনসেপ্টে আসি, যাতে করে প্রথম কথা হচ্ছে আমার খরচ কমবে। আগে 1 ইউনিট প্রডিউস করতে যদি আমার 100 টাকা খরচ হতো, এখন সেটাকে যেন কমিয়ে আমি 70 বা 60 টাকায় আনতে পারি। খরচ কমানোটা একটা বিবেচ্য বিষয়। তার পাশাপাশি যেটা আসে, উৎপাদন খরচের পাশাপাশি আমাকে এখানে চিন্তা করতে হবে কিভাবে আমি গুণগত মান বাড়াতে পারি। আমার প্রোডাক্টটা আমি এমনভাবে ওরিয়েন্টেশন করব যাতে করে হচ্ছে কোয়ালিটি ডিক্রিজ না করে। এখন যদি আমরা আসি প্যাকিং ডিজাইনের ক্ষেত্রে, লাস্টলি যে পার্টটা আছে পণ্যের মোড়ক কিংবা বাহিরের যে আবরণ সেটাকে আমরা বলে থাকি কি প্যাকিং। এখন যদি দেখো প্যাকিং ডিজাইনে কি হয়, মূলত গুণগত মানের পরিবর্তন না ঘটিয়ে তাহলে শুধুমাত্র ডিজাইনে ফোকাসটা দেওয়া হয়। আমরা যে দুইটা ফ্যাক্টর দেখে এসেছি অলরেডি, একটা হচ্ছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ। অভ্যন্তরীণ বিষয়টা হচ্ছে কি পণ্যের গুণাবলী বজায় রাখা কিংবা গুণগত মান বজায় রাখা। আর বাহ্যিক বিষয়গুলো হচ্ছে পণ্যের আকৃতি, রং, নকশা কিংবা ডিজাইন এইগুলা নিয়ে কাজ করা। কয়েকটা কোম্পানির কথা আমরা অলরেডি দেখেছি, সনি, ওয়ালটন, এগুলা কি করে? রেগুলারলি তাদের প্রোডাক্টগুলোকে আপডেট করে, নতুন নতুন ভাবে অনেকগুলো ভার্সন তারা নিয়ে আসে, যেগুলোতে তারা ফোকাস করে যে মূলত গুণাবলীর থেকেও যেন এগুলা কাস্টমারদের কাছে বেশি অ্যাট্রাকটিভ হয়ে ওঠে। সো আমরা উদাহরণস্বরূপ দেখতে পাই, এখানে হচ্ছে একটা নুডলস কোম্পানির কথা বলা আছে, সজীব নুডলসের গ্লাসিং প্যাকেট। মূলত হচ্ছে গ্লাসের মধ্যেই তুমি যাতে হচ্ছে গরম পানি ঢেলে এই নুডলসটা তৈরি করতে পারো, সময় কম লাগছে, এখানে ইফোর্ট কম লাগছে, এই জিনিসটা আমার এখানে ম্যান্ডেটরি বিষয়। তার পাশাপাশি দেখো এখানে নরের বিভিন্ন স্যুপের প্যাকেট। সো এগুলো কিন্তু কাইন্ড অফ রেডিমেড, সব কিছু তৈরি করা থাকছে, তোমার জাস্ট সামান্য এফোর্ট দিয়ে পানিটা ঢালতে হচ্ছে। এর আগেরটা যদি আমরা দেখি, যে উৎপাদন ডিজাইন বা প্রোডাকশন ডিজাইন, এই কনসেপ্টের উদাহরণে আমরা আসছি হাতের স্পর্শ ছাড়াই স্বয়ংক্রিয় যন্ত্রপাতির মাধ্যমে পণ্য উৎপাদনের ডিজাইন করা।
অটোমাইজেশন বা একটা কনসেপ্ট কিন্তু এখন চলে এসেছে যে স্বয়ংক্রিয় ব্যবস্থা, এটা এমন একটা সিস্টেম যে রোবোটিক্যালি এই জিনিসগুলো করা হয়। এখানে তোমার কোনো ধরনের ব্যক্তিগত সংযোগ দরকার হচ্ছে না, তোমার কোনো হাতের স্পর্শ কিংবা তোমার সরাসরি কোনো কানেকশন এখানে থাকবে না, অটোমেটিক্যালি সবকিছু চলবে। পরের স্লাইডে যদি আমরা আসি, এখানে কি বলা হচ্ছে, পণ্য ডিজাইনের পর্যায়। এখন পণ্য ডিজাইনের পর্যায়ে এই জিনিসটার সংজ্ঞাটা কি? প্রত্যেকটা প্রতিষ্ঠান পণ্য ডিজাইনের বিভিন্ন কার্য সম্পাদনের ক্ষেত্রে যে সুনির্দিষ্ট পর্যায় অনুসরণ করে সেটাকেই বলা হয় পণ্য ডিজাইনের পর্যায়। এর মধ্যে কি কি আছে? প্রথমত দেখো, এই পর্যায়টা চিত্রের সাহায্যে যদি আমরা উপস্থাপন করি, প্রথমত ভোক্তামুখী এবং উৎপাদনমুখী। তার সাথে দেখো এখানে কি হচ্ছে, উদ্যোগ গ্রহণ, ধারণা উন্নয়ন, সামর্থ্য বিশ্লেষণ এবং পরীক্ষামূলক উৎপাদন আর চূড়ান্ত উৎপাদন। ব্যাপারগুলোকে যদি আমরা একটু বিশ্লেষণ করি, যে দেখো, ভোক্তামুখী উৎপাদন প্রক্রিয়া, এটা মূলত কাস্টমারদেরকে বা তাদের যে চাহিদা, নিড, ডিমান্ড, এই সব কিছুর উপরে বেস করে মূলত এই জিনিসটা করা হয়। এখানে কি কি আছে পণ্য ডিজাইনের পর্যায়ে? প্রত্যেকটা প্রতিষ্ঠান পণ্য ডিজাইনের ক্ষেত্রে তাদের যে কাজ, সেই কাজগুলা সম্পাদন করা। এই কাজগুলা কি কি রকম? দুই ধরনের কাজ আমরা দেখতে পাই, একটা হচ্ছে বাহ্যিক এবং অভ্যন্তরীণ। বাহ্যিক কাজের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি পণ্যের গুণাবলীর কথা। অভ্যন্তরীণ কাজের উদাহরণস্বরূপ আমরা বলতে পারি, বাহ্যিক কাজের ক্ষেত্রে পণ্যের গুণাবলী আসবে না, এটা অভ্যন্তরীণ কাজে আসবে। বাহ্যিক কাজের ক্ষেত্রে হচ্ছে পণ্যের নকশা, আকার আকৃতি, তারপর হচ্ছে ডিজাইন, এই সব কিছু। আর অভ্যন্তরীণ ক্ষেত্রে পণ্যের গুণগত মান বৃদ্ধি করা, এই বিষয়গুলো কিন্তু এখানে বিবেচ্য। সো সেখানে কার্য সম্পাদনের উদ্দেশ্যে দেখো, এখানে পণ্যের ডিজাইনের ক্ষেত্রে তারা বিভিন্ন কার্য সম্পাদন করছে। এখানে তারা যে সুনির্দিষ্ট পর্যায় বা সুনির্দিষ্ট ক্রম অবলম্বন করছে, সেটাকে বলা হচ্ছে পণ্য ডিজাইনের পর্যায়, যেটাকে আমরা একটা ছকের মাধ্যমে দেখতে পাচ্ছি, যেখানে দুইটা ফরমেশন আছে, একটা হচ্ছে উৎপাদনমুখী, একটা হচ্ছে ভোক্তামুখী। ভোক্তামুখী যে কনসেপ্ট, সেটা আমাকে বলে আমার প্রোডাক্টটাকে আমি এমনভাবে ডিজাইন করব যেন সেটা কাস্টমার ফ্রেন্ডলি হয় বা কাস্টমারের ফেভারে যায় জিনিসটা। আর উৎপাদনমুখীর কনসেপ্টটা হচ্ছে আমার প্রোডাকশন বাড়াতে হবে, যত বেশি সম্ভব তত বেশি উৎপাদন বাড়াতে হবে। এখন জিনিসটাকে যদি আমরা চিন্তা করি, প্রথমত আমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে যে কোনো একটা পণ্যের জন্য, সেটা হোক আমার ভোক্তামুখী হোক উৎপাদনমুখী। আমাকে উদ্যোগ গ্রহণ করতে হবে, ইনিশিয়েটিভ নিতে হবে, যার মধ্যে আছে হচ্ছে আমার ক্যাপিটাল ইনভেস্ট করা, প্ল্যানিং বা হচ্ছে প্রপার এক্সিকিউশন কিভাবে হবে তার একটা স্ট্র্যাটেজি ডিফাইন করে দেওয়া। সো উদ্যোগ গ্রহণের পরে আসবে হচ্ছে ধারণা উন্নয়ন। ধারণা উন্নয়নের ধাপে আমি কিভাবে জিনিসগুলো এক্সিকিউট করব তার একটা নকশা প্রণয়ন করব। তারপর দেখো সামর্থ্য বিশ্লেষণ। ধারণা করলাম, উদ্যোগ গ্রহণ করলাম, এখন আমার সেই ধারণা এবং উদ্যোগটাকে এক্সিকিউট করার জন্য, বাস্তবায়ন করবার জন্য আমার পর্যাপ্ত সামর্থ্য আছে কিনা, সেই জিনিসটা আমাকে চিন্তা করতে হবে। মনে করো হচ্ছে সেটা আমি করলাম, তারপরে আমার পরীক্ষা করতে হবে আমি যে প্রোডাক্টটা প্রডিউস করেছি, যে পণ্যটা আমি উৎপাদন করেছি, কাস্টমাররা সেটা কিভাবে গ্রহণ করছে, তারা কি সেটার প্রতি অ্যাট্রাক্টেড ফিল করছে, নাকি তারা সেটা কিনছে না বা সেটা কেনার প্রতি তাদের কোনো আগ্রহ নেই। কাস্টমারদের আগ্রহ তোমাকে চিন্তা করতে হবে এই পরীক্ষার যে পরীক্ষামূলক উৎপাদনের যে পর্যায়টা আছে সেখানে। তার পাশাপাশি এটাও তোমাকে দেখতে হবে, বা পরীক্ষামূলক উৎপাদনের ক্ষেত্রে এই উৎপাদন কনসেপ্ট কিংবা প্রোডাকশন কনসেপ্টের যে প্ল্যানটা তুমি করেছো, সেই প্ল্যানে কোনো ত্রুটি আছে কিনা, পরীক্ষামূলক উৎপাদনে কিন্তু সেটাও ধরা পড়বে। তার পাশাপাশি তোমার এখানে নতুন আর কি কি যদি তুমি যুক্ত করতে পারো, তাহলে তোমার উৎপাদনের গতিশীলতা বাড়বে, তোমার উৎপাদনের মান ভালো হবে, উৎপাদনের আকৃতি, নকশা, রং, ডিজাইন এগুলো ভালো হবে। এই সব কিছু তোমাকে এখানে বিবেচনা করতে হবে। এবার যদি আমরা আসি, সর্বশেষ এই সব কিছু করবার পরে পরীক্ষামূলক উৎপাদন বা সব শেষে যেটা আসবে সেটা হচ্ছে চূড়ান্ত উৎপাদন। তাহলে আমার এখানে ধাপগুলো আরেকবার যদি রিপিট করি, প্রথম কথা হচ্ছে আমার এখানে উদ্যোগ নিতে হবে। তার পরবর্তীতে আমি যেই উদ্যোগটা নিতে যাচ্ছি সেটার জন্য আমাকে ধারণা বা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। তারপর হচ্ছে সামর্থ্য, আমি ওই কনসেপ্টটাকে এক্সিকিউট করতে পারবো কিনা আমার, বা ওই ক্রেডিবিলিটিটা আছে কিনা সেটা আমাকে বিবেচনা করতে হবে। তারপর পরীক্ষামূলক উৎপাদন, পরীক্ষামূলকভাবে আমি প্রোডাক্টটা প্রডিউস করে দেখবো যে ওটা সেল কীরকম হচ্ছে, কিংবা ওটা প্রডিউস করতে গিয়ে আমার কোনো ধরনের ঝামেলা হচ্ছে কিনা। আমার কাছে যা আছে, যা সম্পদ আছে, যা রিসোর্সেস আছে, সব কিছু দিয়ে আমি চূড়ান্তভাবে ওই প্রোডাক্টটা প্রডিউস করতে পারছি কিনা। এবং লাস্টলি যেটা হবে সেটা হচ্ছে চূড়ান্ত উৎপাদন। চূড়ান্ত উৎপাদনের মাধ্যমে আমার পণ্যটাকে আমি ফাইনালি হচ্ছে এমনভাবে প্রডিউস করব যেন সেটা একদম কাস্টমারের কাছে যদি আমি নিয়ে যাই, তখন তারা স্যাটিসফাই হয় বা সন্তুষ্ট হয়, এবং তারা আগ্রহ সহকারে আমার পণ্যটা ক্রয় করে। এটাই হচ্ছে আমার এখানে মুখ্য বিবেচ্য বিষয়। এবারে আসি, প্রথমেই এখানে যে স্তরটা আছে সেটা হচ্ছে উদ্যোগ গ্রহণের স্তর। উদ্যোগ গ্রহণের স্তরটা হচ্ছে, দেখো, পণ্য ডিজাইন প্রক্রিয়ার প্রথম ধাপ কিংবা একেবারে প্রথম যে স্তর, সেই প্রথম ধাপ কিংবা স্তরটিকেই বলা হয় উদ্যোগ গ্রহণের স্তর। এখন কোনো একটা পণ্য
ডিজাইন করবার জন্য প্রতিষ্ঠানকে প্রথমত নির্দিষ্ট উদ্যোগ বা নিজস্ব উদ্যোগ গ্রহণ করতে হয়। এক্ষেত্রে উৎপাদককে ভাবতে হবে, আমি যদি একজন উৎপাদক হয়ে থাকি আমাকে ডেফিনিটলি ভাবতে হবে যে আমি পণ্যের নতুন ডিজাইন করব কিনা। কারণ বর্তমানে যে এক্সিস্টিং ডিজাইনটা আছে সেই ডিজাইনটা যদি ভালোভাবে চলে বা সেখান থেকে যদি আমার প্রফিটেবিলিটি ভালো হয়, তখন গিয়ে কিন্তু আমার নতুন কোনো ডিজাইন করতে হচ্ছে কিনা। সো একজন উৎপাদক হিসেবে, প্রডিউসার হিসেবে আমাকে এটা চিন্তা করতে হবে আমি নতুন করে কোনো আরেকটা প্রোডাক্টের ডিজাইন করতে যাচ্ছি কিনা। সো এটার পরে দেখো, কারণ উদ্যোক্তা নিজেই যদি পণ্য ডিজাইনে প্রেরণা না পায়, প্রেরণা বলতে বলা হয় মোটিভেশন, তাহলে কিন্তু কোনো কার্যক্রমই এখানে বাস্তবায়িত হবে না। আমি উদ্যোক্তা হিসেবে বা আমি উৎপাদক হিসেবে বা প্রোডিউসার হিসেবে যদি আমি দেখতে পাই কারেন্টলি যে এক্সিস্টিং ডিজাইনটা আছে সেই ডিজাইনটা মার্কেটে ভালোভাবেই চলছে, তার একটা সুন্দর প্রফিটেবিলিটি আছে, ডেফিনেটলি আমাকে সেখানে নতুন করে কোনো চেঞ্জেস আনতে হচ্ছে না, তখন গিয়ে আমি সন্তুষ্ট থাকবো। কিন্তু আমার মধ্যে কখন প্রেরণাটা কাজ করবে যে আমার প্রোডাক্টের ডিজাইনের প্ল্যানটা চেঞ্জ করতে হবে, কখন কাজ করবে যখন আমি দেখতে পাবো যে এখনকার যে ডিজাইন এক্সিস্টিং ডিজাইনটা আছে সেটা কিন্তু আলটিমেটলি ভালোভাবে কাজ করছে না। আমি কাস্টমার হারাচ্ছি, কাস্টমার এনগেজমেন্ট হারাচ্ছি, তার পাশাপাশি আমার এখানে প্রফিট হচ্ছে না ভালোভাবে। তখন গিয়ে আমাকে চিন্তা করতে হবে যে আমার এই ডিজাইনটা কিভাবে আমি ডেভেলপ করতে পারি, কিভাবে আরো বেটার করতে পারি। তখন ওটা আমাকে অবশ্যই ভাবতে হবে। তবে এখানে ডেফিনিটলি আমার প্রেরণাটা থাকতে হবে, উদ্যোগ নিতে হবে নতুন ডিজাইন নেওয়ার ক্ষেত্রে। সো উদ্যোগ গ্রহণের পরপরেই আসে যেটা, সেটা হচ্ছে আইডিয়া ডেভেলপমেন্ট স্টেজ। আমি যদি প্রয়োজনীয়তা অনুভব করি, উদ্যোগ গ্রহণের যে ব্যাপার সেটা মূলত বলা হয় এই ধাপটাই হচ্ছে কি আমি প্রয়োজনীয়তা অনুভব করছি। একজন উৎপাদক হিসেবে আমি পণ্য ডিজাইন করার জন্য আমি এখানে প্রয়োজনীয়তা অনুভব করছি। এই অনুভব করবার পরে আমি প্রয়োজনীয়তা যখন অনুভব করতে পারছি, উৎপাদক যদি দেখো এখানে প্রয়োজনীয়তা অনুভব করেন পণ্য ডিজাইনের এবং সিদ্ধান্ত নেন যে পণ্য ডিজাইন করবেন, এটা আমার এখানে অবশ্যই আলোচনা আসতে হবে যে তিনি প্রয়োজন অনুভব করছেন এবং সেই সাথে তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে ডিজাইনে তিনি পরিবর্তন আনবেন, ডিজাইনটাকে তিনি চেঞ্জ করবেন। তখন পণ্য ডিজাইন সংক্রান্ত ধারণার উন্নয়ন করতে হবে। ধারণার উন্নয়ন কনসেপ্টটার মানে কি? মানে আমি আমার প্রোডাক্টটাকে কিভাবে ডিজাইন করলে সেটা আমার জন্য একটা প্রফিটেবল সিনারিও ক্রিয়েট করবে, সেটা যারা আমার কাস্টমার্স আছে, যারা আমার ক্রেতারা আছে, ক্রেতা গোষ্ঠী আছে, তাদের কাছে জিনিসটা কিভাবে বা কত ভালোভাবে অ্যাকসেপ্টেবল হবে, এই জিনিসটাই আমাকে আগে চিন্তা করতে হবে। এবং সেটা যখন আমি চিন্তা করব ওইভাবে আমার প্রোডাক্টের ডিজাইন করব। তারপরে দেখো ধারণা উন্নয়নের ক্ষেত্রে কি কি লাগবে। প্রথমত আমার কাস্টমার কি চাই, দেখো প্রত্যেকটা ব্যবসায়ের ক্ষেত্রে প্রাণ হচ্ছে কাস্টমার। আমার ব্যবসা ডেফিনেটলি কাদেরকে বেস করে আমি গড়ে তুলেছি, যারা আমার ক্রেতা বা ক্রেতা গোষ্ঠী বা ভোক্তা গোষ্ঠী বা কাস্টমার, তাদের যে ডিমান্ড, তারা আমার কাছে কি চায়, তারা প্রোডাক্টের কি কি গুণাবলী এক্সপেক্ট করে বা তাদের এক্সপেকটেশনটা কি, এই জিনিসটাই এখানে আমাকে বিবেচনা করতে হবে যে ভোক্তার জরিপ এবং ভোক্তা গবেষণা, কাস্টমার অ্যানালাইসিস করতে হবে। কাস্টমার অ্যানালাইসিসের মাধ্যমে আমি কি কি বুঝবো, প্রথমত কাস্টমারদের চাহিদা বা ভোক্তার চাহিদা বুঝবো। ভোক্তার চাহিদা বোঝার পাশাপাশি আমি আরো একটা বুঝবো যে আরো একটা বিষয় বুঝতে পারবো, তাদের ক্রেডিবিলিটি বা তাদের কেনার সামর্থ্য কিংবা ক্রয় ক্ষমতা। তখন ওইটার উপর বেস করে কিন্তু আমি আমার প্রোডাকশন কস্টটা করবো, যাতে করে তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই আমার প্রোডাক্টটা আমি তাদেরকে সাপ্লাই দিতে পারি। তার পাশাপাশি দেখো ক্রেতার রুচি, তারা কি ধরনের প্রোডাক্ট চাই ডেফিনেটলি, বা তাদের রুচি এবং আকাঙ্ক্ষা, তারপর হচ্ছে গবেষণা এবং উন্নয়ন বিভাগের পরামর্শ। একটা প্রতিষ্ঠানে আলাদাভাবে একটা অ্যানালাইসিস অ্যান্ড ডেভেলপমেন্ট টিম থাকে। এই অ্যানালাইসিস অ্যান্ড ডেভেলপমেন্ট টিমের যে মেইন কাজ বা মূল কাজ সেটা হচ্ছে কি, তারা রেগুলারলি যে প্রোডাক্টগুলা মার্কেটে যাচ্ছে সেই প্রোডাক্টগুলো গবেষণা করে এবং এই গবেষণার যে ফলাফলটা তারা পরবর্তীতে যখন নতুন করে কোনো একটা প্রোডাক্ট লঞ্চ করতে যায় বা তাদের প্রোডাক্টের ডিজাইনে যখন চেঞ্জ করতে যায়, তখন সেখানে সেই ফলাফলটা কাজে লাগে। এই যে গবেষণা এবং তাদের যে উন্নয়ন বিভাগের পরামর্শ কিভাবে প্রোডাক্ট ডিজাইন ডেভেলপ করা যায়, এবং তার পাশাপাশি প্রতিযোগী প্রতিষ্ঠানসমূহের তৎপরতা। মার্কেটে যদি সাস্টেনেবিলিটি এনশিওর করতে যাও অ্যাজ অ্যান অর্গানাইজেশন, তোমাকে ডেফিনেটলি তোমার যে কম্পিটিটর আছে তাদের সম্পর্কে ভালো একটা নলেজ রাখতে হবে। তোমার প্রতিযোগীরা কি কি ইনিশিয়েটিভ নিচ্ছে, কি কি টেকনিক অবলম্বন করছে ডিজাইনিং এর ক্ষেত্রে, যেটা তোমার চেয়ে যে কাস্টমাররা আছে তাদেরকে তাদের প্রতি অ্যাট্রাক্ট করছে, সেই কাস্টমারদেরকে তোমার প্রতিযোগীদের প্রতি, প্রতিযোগীদের যে প্রোডাক্ট সেই প্রোডাক্টের প্রতি তাদেরকে অ্যাট্রাক্টেড করছে বা অ্যাট্রাক্ট করছে, আকর্ষিত করছে। এখন তার পাশাপাশি বাজার গবেষণা, মার্কেট অ্যানালাইসিসের মধ্যে কি কি আসে, যেমন বর্তমান বাজার পরিস্থিতি কি, আমরা যদি
জাস্ট বাংলাদেশের বাজার পরিস্থিতির কথাও চিন্তা করি, এটা কিন্তু খুব বেশি ফ্লাকচুয়েট করে। ফ্লাকচুয়েট করে কথাটার আবিধানিক অর্থ হচ্ছে পরিবর্তিত হয়, দ্রুত পরিবর্তন। এখন ব্যাপারটা কিরকম? পেঁয়াজের দাম মনে করো আজকে ৳৩৫, কালকে হয়ে গেল ৳৭০, পরশু হয়ে গেল ৳১৪০। এত বেশি পরিবর্তন হয়। তারপরের দিন মনে করো একেবারে দাম কমে গেল আবার ৳৩০। সো এই পরিবর্তনটা কত ফ্রিকোয়েন্টলি হচ্ছে এটা মার্কেট এনালাইসিস এর মাধ্যমে আমি বুঝতে পারবো। তার পাশাপাশি ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি আছে কিনা? অর্থনৈতিক স্থিতিশীলতা কোনো একটা বাজারের বা কোনো একটা মার্কেটের অর্থনৈতিক স্থিতিশীলতা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এখন সেটা যদি না থাকে, ইকোনমিক্যাল স্ট্যাবিলিটি যদি না থাকে, তখন গিয়ে দেখা যায় যে কি অনেক ফ্যাক্টর আমার জন্য বড়, বড় বাধা সৃষ্টি করতে পারে। সো এগুলো আমি বুঝতে পারবো কিভাবে? আমি যদি মার্কেট এনালাইসিসটা প্রপারলি করে থাকি। সো আমার এখানে ক্রেতার জরিপ, তারপর হচ্ছে ক্রেতার গবেষণা, ক্রেতার রুচি, আকাঙ্ক্ষা, তারপর হচ্ছে আমার গবেষণা এবং উন্নয়ন যে টিম তাদের পরামর্শ, সেই সাথে বাজার গবেষণা এই সবকিছুই যে বিষয়টির সাথে ওতপ্রোতভাবে জড়িত সেটা হচ্ছে ধারণা উন্নয়ন স্তর। এখন দেখো এগুলোর সাহায্য যখন পাবো তখন নতুন ধারণা যদি বিকশিত না হয় তখন দেখা যাবে পণ্য বা সেবার মধ্যে বৈচিত্র্য সৃষ্টি করা যাবে না। ডিজাইন সে অর্থে কোনো কাজে আসে না। নতুন ধারণা, আমার ধারণা উন্নয়ন স্তরের মুখ্য কাজটাই হচ্ছে কি নতুন ধারণা বিকাশ করা, নতুন নতুন কনসেপ্ট নিয়ে আসা। এখন যত বেশি ধারণা হবে, যত বেশি নতুন কনসেপ্ট আসবে, তত বেশি হচ্ছে আমার প্রোডাক্টের মধ্যে পজিটিভ চেঞ্জেস আসবে। এখন সেই পজিটিভ চেঞ্জেস গুলাই দেখো বৈচিত্র্য সৃষ্টি করবে, ভ্যারিয়েশন আনবে, বা হচ্ছে তোমার প্রোডাক্টটাকে আরো আকর্ষণীয় করে তুলবে তোমার যারা কাস্টমার্স আছে তাদের কাছে। সো পণ্যের এখানে ভ্যারিয়েশনের ব্যাপারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে যদি আমরা দেখি ৩ নাম্বার হচ্ছে উৎপাদনের সামর্থ্য বিবেচনা। তুমি একজন উৎপাদক বা একজন প্রোডিউসার। একজন প্রোডিউসার হিসেবে তোমার ক্যাপাবিলিটি কতটুকু সেটা তোমাকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে। পণ্য বা সেবা ডিজাইনের পর্যায়ে উৎপাদনের সামর্থ্য পরীক্ষা করা হয়। বাজারের চাহিদা মোকাবিলা করবার মতো যথেষ্ট পরিমাণে কারিগরি এবং অন্যান্য যোগ্যতা প্রতিষ্ঠানের আছে কিনা তার সামর্থ্যকে উৎপাদনের সামর্থ্য বলা হয়। বিষয়টাকে একটু ব্যাখ্যা করা যাক। মনে করো আমি আমার বর্তমানে যে প্রতিষ্ঠানটি আছে আমি সেখান থেকে উন্নত মানের পণ্য আমার যে কাস্টমাররা আছে তাদেরকে আমি সরবরাহ করছি। এখন তার এই জিনিসটা করতে গিয়ে দেখা গেল যে হচ্ছে কি আমার পণ্যের চাহিদা অনেক বেড়ে গিয়েছে। কেননা কাস্টমাররা সবসময় চায় এমন প্রোডাক্ট তারা পাবে যেই প্রোডাক্টের ক্ষেত্রে 100% কোয়ালিটি এনশিওর করা যাবে। তারা ডেফিনিটলি আমার কাছে সেই ধরনের প্রোডাক্টই এনশিওর এক্সপেক্ট করে। এখন আমি যদি তাদেরকে সেটা দিতে পারি তখন কিন্তু আমার প্রতি তাদের এক ধরনের লয়াল্টি বা বিশ্বস্ততা তৈরি হবে বা বিশ্বাসের জায়গা সৃষ্টি হবে। এই বিশ্বাসের জায়গা থেকেই আমার জন্য প্রফিটেবল সিনারিও নিশ্চিত করা সম্ভব হবে। এখন বিষয়টা যদি এরকম হয়, আমার ব্যবসাটা এখন আমাকে সম্প্রসারিত করতে হবে। কিন্তু তার জন্য আমার কাছে পর্যাপ্ত সামর্থ্য নেই। আমি লোন নিয়ে কোনোভাবে হচ্ছে অন্য কারো কাছ থেকে আমি ব্যবসাটাকে বড় করলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কোনো না কোনো একটা কারণে আমার ব্যবসায় লস হলো। পরবর্তীতে সেই লোনের টাকা আমি শোধ করতে পারছি না। যে কারণে আমাকে দেউলিয়া হতে হচ্ছে। এরকম কোনো সিনারিও যেন না হয়। অর্থাৎ আমি যে প্রোডাক্টটাকে আমার ব্যবসাটাকে যদি সম্প্রসারণ করতে চাই, পণ্যের ডিজাইনে যদি আমি পরিবর্তন আনতে চাই, সেই পণ্যের ডিজাইনে পরিবর্তন এনে নতুন ডিজাইনের পণ্যটিকে প্রস্তুত করবার জন্য আমার কাছে সেই ইকোনমিক্যাল ক্রেডিবিলিটি, আর্থিক সামর্থ্য আছে কিনা এটা আমাকে এখানে বিবেচনা করতে হবে। কারণ দেখো ডিজাইনকৃত পণ্য উৎপাদন করবার সামর্থ্য যদি প্রতিষ্ঠানের না থাকে, আমি খুব ভালো, খুব সুন্দর, খুব ইফেক্টিভ একটা ডিজাইন করেছি। এখন সেই ডিজাইন করবার পরে ওইটাকে এক্সিকিউট করার ক্যাপাবিলিটি যদি আমার মধ্যে না থাকে, তখন যেটা হয় পণ্য ডিজাইন করে কোনো লাভ নেই। আল্টিমেটলি ওটা আমার জন্য ব্যাপক একটা টাইম ওয়েস্ট। এই টাইম ওয়েস্টটা বা এই টাইমটা যদি আমি অন্য কোনো ক্ষেত্রে দিতাম তাহলে দেখা যেত সেটা আমার জন্য লাভজনক হতো। তখন দেখো সামর্থ্য বা উৎপাদন সামর্থ্য মূল্যায়নের ক্ষেত্রে যে কাজগুলো ডেফিনেটলি করতে হবে। আমি যদি চিন্তা করি যে প্রোডাকশন বাড়াবো তখন আমাকে সবার আগে যেটা বিবেচনা করতে হবে বর্তমান সামর্থ্য কতটুকু, আমার বর্তমান ক্যাপাবিলিটি কতটুকু, আমি যে নতুন ডিজাইনটা আনতে চাচ্ছি সেই নতুন ডিজাইনটাকে এক্সিকিউট করার জন্য এবং সেইভাবে আমার পণ্য প্রস্তুত করবার জন্য আমার ক্যাপাবিলিটি আছে কিনা। এই যে বর্তমান সামর্থ্য,
এই জিনিসটা আমাকে দেখতে হবে, বিবেচনা করতে হবে এবং ডিজাইনের জন্য অতিরিক্ত সামর্থ্য নির্ধারণ। আমি যে পণ্যটা ডিজাইন করব তার জন্য ডেফিনিটলি আমার আলাদা একটা বাজেট প্রয়োজন হবে। ডিজাইন তো আর এমনি এমনি হয় না, ডিজাইনের মধ্যে অনেক ধরনের কাজ আছে। যেমন হচ্ছে বাহ্যিক কাজ হচ্ছে কি আমরা আকৃতি বা নকশার পরিবর্তন, রঙের পরিবর্তন, তারপর অভ্যন্তরীণ কাজ কি গুণগত মান, আলাদা সেটিংসের ব্যবহার করা। যেমন আমরা যদি চিন্তা করি যে হচ্ছে সনি, ওয়ালটন, তারপর হচ্ছে আইফোন, এদের ক্ষেত্রে কোনটা বেটার? তুমি নিঃসন্দেহে বলবে যে আইফোন। কেন? কারণ তাদের সেটিংস ভালো। অভ্যন্তরীণ আ ভাবে তারা তাদের যে অ্যাপসগুলা কিংবা হচ্ছে তাদের যে ফোনের সেটিংস সেগুলোকে এমনভাবে তারা নির্দিষ্ট করেছে যাতে করে হচ্ছে একজন ব্যবহারকারী হিসেবে আমার জন্য সর্বোচ্চ কমফোর্ট জোন ক্রিয়েট করা যায় এবং সেখান থেকে বেস্ট সার্ভিস আমি পেতে পারি। সো ডেফিনিটলি তুমি আইফোনকেই চুজ করবে ওভার অন্যান্য স্মার্টফোন যেমন হচ্ছে ওয়ালটন কিংবা সনি। এবারে যদি আমরা দেখি ডিজাইনের জন্য অতিরিক্ত সামর্থ্য এখানে নির্ধারণ করা হচ্ছে। তার সাথে অতিরিক্ত সামর্থ্যের সাথে বর্তমান সামর্থ্য বিবেচনা, পর্যাপ্ত সামর্থ্য নিশ্চিতকরণ। তাহলে আমি যখন নতুন করে কোনো একটা প্রোডাক্ট ডিজাইন করতে যাচ্ছি, আমার বর্তমান সামর্থ্য বিবেচনা করতে হবে, ১ নাম্বার। দ্বিতীয়ত, আমার ওই ডিজাইনটাকে যদি এক্সিকিউট করতে চাই, নিশ্চিত করতে চাই, তখন গিয়ে আমার কি, কি খরচ হবে এবং সেক্ষেত্রে আমার কস্ট বা ওইটার সামর্থ্য বিবেচনা করতে হবে। তারপর ২ টার মধ্যে তুলনা করতে হবে। তুলনা করে আমাকে এটা নিশ্চিত করতে হবে নতুনভাবে যে ডিজাইনটা আমি চিন্তা করছি সেই ডিজাইনটা এক্সিকিউট করবার সামর্থ্য আমার আছে। তখন গিয়ে আমি সেই নিউ ডিজাইনটা অ্যাপ্রুভ করব। তারপরে যদি আমরা আসি দেখো পরীক্ষামূলক উৎপাদন কিংবা এক্সপেরিমেন্টাল প্রোডাকশন। এই এক্সপেরিমেন্টাল প্রোডাকশন কথাটা দ্বারা কি বোঝায়? কোনো প্রতিষ্ঠানের উৎপাদন সামর্থ্য বিবেচনা করে যদি পণ্য ডিজাইন করা হয় তাহলে স্বল্প আকারে পরীক্ষামূলকভাবে ডিজাইনকৃত পণ্যটি উৎপাদন করা হয়। ডিজাইন অনুযায়ী পণ্য বা সেবাটা আদৌ উৎপাদন করা সম্ভব কিনা। এই যে আমি একটা ডিজাইন চিন্তা করেছি বা একটা ডিজাইন আমি অলরেডি ভাবলাম যে হচ্ছে আমার প্রোডাক্টের আগের ডিজাইনটা চেঞ্জ করে এই নতুন ডিজাইনটা আনবো। এখন অ্যাকচুয়ালি এই ডিজাইন অনুযায়ী আমার প্রোডাক্টটা তৈরি করা যাচ্ছে কিনা, পসিবল হচ্ছে কিনা। এটা মূলত পসিবিলিটি মূল্যায়নের একটা প্রক্রিয়া যে আমার প্রোডাক্টটা এই ডিজাইন অনুযায়ী তৈরি করা সম্ভব কিনা সেটা আমাকে দেখতে হবে। দেখো এই পর্যায়ে পর্যবেক্ষণ করা হয়, এই পর্যবেক্ষণটাই হচ্ছে এখানে মুখ্য বিষয়। পরীক্ষামূলক উৎপাদনের মাধ্যমে মূলত কি করা হয়? এর উৎপাদন যোগ্যতা যাচাই বাছাই করা হয়। এটা উৎপাদনের ক্রেডিবিলিটি আছে কিনা। এই ডিজাইনটা যে আমি এক্সিকিউট করছি এটা এক্সিকিউশনের ক্রেডিবিলিটি আছে কিনা আমার। এই উৎপাদন যোগ্যতা যাচাই বাছাই করা হয়। এবং দেখো ফলাফল যদি সন্তোষজনক হয় তখন গিয়ে আমি ডিজাইনটা গ্রহণ করব। যদি আমি দেখতে পারি যে হচ্ছে আমার সামর্থ্য আছে এবং আমি যেভাবে ডিজাইনটা নিয়েছি একইভাবে ডিজাইনটা আমি যখন পরীক্ষামূলক বাস্তবায়ন করেছি, সফল বাস্তবায়ন হয়েছে, তখন গিয়ে আমি সেই ডিজাইনটাকে গ্রহণ করব। অন্যথায় এই পর্যায়ে পূর্ণ ডিজাইন প্রক্রিয়া বন্ধ করে দেওয়া উচিত। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার আসি একদম লাস্টের যে ধাপ আছে সেটা, যেটা হচ্ছে কি ফাইনাল প্রোডাকশন কিংবা চূড়ান্ত উৎপাদন। এই চূড়ান্ত উৎপাদন কথাটার অর্থ কি? প্রথমত ডিজাইনকৃত পণ্যটি, আমি যে পণ্যটা ডিজাইন করেছি পরীক্ষামূলকভাবে আমি এক্সামিন করেছি যে ওটা আদৌ পসিবল কিনা উৎপাদন করা। ওই পরীক্ষামূলক উৎপাদন করবার পরে যদি সকলের নিকট সেটা, বিশেষ করে ক্রেতারা যারা আছেন যাদের কাছে আমি আমার ফাইনাল প্রোডাক্টটা পৌঁছে দিতে চাচ্ছি, অর্থাৎ যারা ফাইনালি আমার প্রোডাক্টটার মালিক হবে, সেই ক্রেতাদের নিকট তার গ্রহণযোগ্যতা আছে কিনা, ক্রেতাদের নিকট গ্রহণযোগ্যতা মূল্যায়ন। এটাই হচ্ছে আমার এই ধাপের মূল কাজ। অর্থাৎ আমার প্রোডাক্টটা যাদের জন্য আমি বানিয়েছি তাদের কাছে আমার প্রোডাক্টের গ্রহণযোগ্যতা আছে কিনা সেটা আমাকে এখানে অবশ্যই বিবেচনা করে দেখতে হবে। এখন দেখো এই পর্যায় থেকে চূড়ান্তভাবে উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মনে করো আমি যে প্রোডাক্টটা বানালাম, আমার প্রোডাক্টের ডিজাইনে আমি চেঞ্জেস আনলাম এবং সেই চেঞ্জ বা পরিবর্তনটা আমি আমার উৎপাদনের ক্ষেত্রে করলাম বা উৎপাদন ডিজাইনে করলাম এবং নতুনভাবে যে নতুন ডিজাইনের পণ্যটি হলো, আমার ক্রেতা গোষ্ঠীর কাছে আমি সেই পণ্যটি নিয়ে গেলাম। তারা যদি সেই পণ্যটি গ্রহণ করে, তাদের কাছে যদি সেটি আকর্ষণীয় মনে হয়, তারা যদি সেটি কিনতে আগ্রহী হয়, তখন ফাইনালি বা সর্বশেষ ধাপে আমি কি করব? আমি পণ্যটি উৎপাদনের চূড়ান্তভাবে সেই ডিজাইনটাকে আমি অ্যাকসেপ্ট করব এবং পণ্যটা উৎপাদনের সিদ্ধান্ত গ্রহণ করব। সো এই ধাপটা মূলত যে বিষয়টাকে ফোকাস করে আ আ ইঙ্গিত করছে সেটা হচ্ছে কি গ্রহণযোগ্যতা মূল্যায়ন। কাদের গ্রহণযোগ্যতা? যারা ক্রেতা বা কাস্টমার আছে তাদের। এখন দেখো এই পর্যায়ে মূলত প্রতিষ্ঠানের অন্যান্য যে ডিপার্টমেন্টস গুলো আছে সেগুলাকে সম্পৃক্ত করা হয়। পরিশেষে বলা যায় যে স্বল্প পরিসরে, অর্থাৎ পরিসরের ব্যাপ্তি যদি ছোট রাখি, সেই ছোট পরিসরের মধ্যে কিংবা মধ্যম পরিসর
অথবা বৃহত্তর পরিসর, তুমি যেখানেই পণ্য উৎপাদন করো না কেন বা তোমার পরিসর যতটুকুই হোক না কেন, সেটা ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, সব ক্ষেত্রে পণ্যের ডিজাইন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। পণ্যের ডিজাইন করাটাই তোমাকে এখানে সব থেকে বেশি প্রেফার দিতে হবে। কেন? কারণ ওইটার উপরেই ডিপেন্ড করবে তোমার বিজনেসটা প্রফিটেবলি রান করবে কিনা, তারপর হচ্ছে মার্কেট সাস্টেনেবিলিটি এনশিওর করবে কিনা, তোমার জন্য ব্যবসাটা লাভজনক হয়ে উঠবে কিনা। তো এই সমস্ত ব্যাপার কিন্তু আমরা এর মাধ্যমেই বুঝতে পারি। এবার যদি আমরা দেখি আর পণ্য ডিজাইনের ক্ষেত্রে যে সকল কাজ সম্পাদন করা হয়, পণ্য ডিজাইনের ক্ষেত্রে কি কি করা হয়, তা কিন্তু আমরা অলরেডি আলোচনা করে এসেছি। সুতরাং দেখো, পণ্য ডিজাইনের এই ধাপ কিংবা স্তরগুলা ছোট ছোট প্রতিষ্ঠান সঠিকভাবে অনুসরণ না করলেও বড় বড় প্রতিষ্ঠানগুলোকে কিন্তু তাদের সুনামের কথা চিন্তা করে যথাযথভাবে এগুলো অনুসরণ করতে হয়। ছোট ছোট প্রতিষ্ঠান যেগুলোর ব্যাপ্তি ছোট, পরিসর ছোট, তো তাদের কার্যকলাপ সীমিত। এখন তুমি যদি একটা বড় প্রতিষ্ঠান ইউনিলিভারের সাথে একটা ছোটখাটো গার্মেন্টসের তুলনা করো, ডেফিনেটলি সেটা কখনোই পসিবল না। কারণ ইউনিলিভারের একটা অলরেডি সুনাম আছে, জনগণের কাছে সেটা সর্বজন স্বীকৃত, সবাই ইউনিলিভারকে অনেক ভালো একটা প্রতিষ্ঠান হিসেবে চিনে। তার সাথে একটা নতুন গ্রামের গার্মেন্টসের যদি তুমি তুলনা করো, ডেফিনেটলি দুইটা আলাদা আলাদা পার্সপেক্টিভ। এখানে তোমার ইউনিলিভারের সুনামের কথা চিন্তা করে এই যে পণ্য ডিজাইনের যতগুলা ধাপ, যতগুলা স্তর, সবগুলাকেই কিন্তু তাদেরকে এখানে অবশ্যই অনুসরণ করতে হবে এবং সেটি তাদের জন্য বাধ্যতামূলক। তবে তুমি ছোট পরিসর বা মাঝারি পরিসরের একটা তুলনামূলকভাবে কম পরিচিত এমন একটা প্রতিষ্ঠানের কথা যদি ভাবো, তাদের জন্য এই জিনিসগুলো খুব একটা তাদেরকে যে করতেই হবে বাধ্যতামূলকভাবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। এবার যদি আমরা আসি পরের স্লাইডে, এখানে পণ্য ডিজাইনের শ্রেণী বিভাগটা আমাদের সাথে আলোচনা করা হয়েছে। প্রথমে যেটা আসে ক্রিয়াগত ডিজাইন কিংবা প্যাকিং ডিজাইন। প্যাকেজিং কত সুন্দর কোন একটা প্রোডাক্টের, তার উপর কিন্তু কাস্টমারদের ওইটার কেনার প্রবণতা নির্ভর করে অনেকাংশেই। এখন তুমি যদি একটা বিস্কুটের প্যাকেট দেখো অনেক সুন্দর, অ্যাট্রাকটিভ রং করা, সুন্দর সাইজ, তখন কিন্তু তুমি ওইটা কিনতে চাইবে। সো এই ডিজাইনটা এখানে আমাকে বলা হয়েছে যে প্যাকেজিং ব্যাপারটা কি, পণ্যের বর্তমান কার্যকারিতা কিংবা উপযোগিতার পরিবর্তনের জন্য ডিজাইন করা হতে পারে। যেই ডিজাইনে পণ্যের কার্যকারিতা বা উপযোগিতা পরিবর্তন করা হয় তাকে ক্রিয়াগত ডিজাইন বলে। আমরা ক্রিয়াগত ডিজাইন অলরেডি পড়ে এসেছি না? তাহলে দেখো, এখানে আমরা প্যাকিং ডিজাইনের কথা বলছি। এক্ষেত্রে পণ্যের কার্যকারিতা কিংবা মান প্রত্যক্ষভাবে বৃদ্ধি পায়। এবং দেখো, মশার কয়েল তৈরির কোম্পানিগুলো মশা মারার সাধারণ কয়েলের পাশাপাশি বুস্টার কয়েলও বাজারে চালু করেছে। তাহলে মশা মারার জন্য তারা দুই ধরনের কয়েল এখানে ইন্ট্রোডিউস করলো, একটা হচ্ছে সাধারণ কয়েল, একটা হচ্ছে বুস্টার কয়েল। তাহলে বুস্টার কয়েলের যে ব্যাপারটা, সেটার ক্ষেত্রে আমরা ডেফিনেটলি বলতে পারি ওটার ইফেক্টিভিটি অনেক বেশি বা ওটা অনেক ভালো কাজ করে। সো তাহলে আমরা দেখছি হচ্ছে কি, এখানে ক্রিয়াগত ডিজাইনের ক্ষেত্রে মূলত ইন্টারনাল ফ্যাক্টর নিয়ে কাজ করা হচ্ছে, অভ্যন্তরীণ কার্যকারিতা বৃদ্ধি কিংবা হচ্ছে ক্রিয়াগত ডিজাইনে পরিবর্তন করা হচ্ছে। সো মূলত এই কনসেপ্টের মেইন কনসার্ন যেটা, সেটা হচ্ছে কি, এমনভাবে পণ্যের কার্যকারিতা বৃদ্ধি করতে হবে যাতে করে হচ্ছে তার ক্রিয়াগত ডিজাইনটা চেঞ্জ হয়। এবারে আসি রুচিসম্মত কিংবা নান্দনিকতা বা নান্দনিক ডিজাইন, এগুলো কিন্তু আমরা অলরেডি আলোচনা করে এসেছি। এখানে দেখো, পণ্য ডিজাইনের ক্ষেত্রে পণ্যের মানকে গুরুত্ব না দিয়ে আমি আমার পণ্যটাকে একজন ক্রেতার কাছে কতটা সুন্দরভাবে, কতটা আকর্ষণীয়ভাবে কিংবা কতটা নান্দনিকভাবে তুলে ধরতে পারছি, সে ব্যাপারটা এখানে ম্যাটার করছে। তাহলে এখানে ডেফিনেটলি তুমি বলতে পারো যে হচ্ছে ওই প্রোডাক্টের নকশা, ওই প্রোডাক্টের রং, ওই প্রোডাক্টের আকৃতি তোমার এখানে অবশ্যই ম্যাটার করবে। সো এখানে তুমি বলতে পারো যে হচ্ছে তাহলে এগুলো কোন বিষয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ? বাহ্যিক যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে। বাহ্যিক বিষয় বলতে মূলত আকৃতি, নকশা কিংবা হচ্ছে তোমার রং, এই জিনিসগুলোকে বোঝানো হয়। তাহলে দেখো, এখানে পূর্বের পণ্যের যে মান, এখানে মান হবে পণ্যের মান পূর্বের ন্যায় রেখে পণ্যের রং, স্টাইল এবং বাহ্যিক ডিজাইনের পরিবর্তন করা হয়। এখানে মানের কিন্তু কোনো ধরনের কম বেশি করা হয় না, আগে মান যেটা ছিল সেই মানটাই রাখা হয়। তাহলে এখানে চেঞ্জটা কোথায় করা হচ্ছে? পণ্যের আকৃতি, রং, নকশা এবং ডিজাইনে। তাহলে দেখো, যেমন হচ্ছে বিউটি সোপ কোম্পানিগুলো তাদের সাবানের যে আকার, রং এবং গন্ধে পরিবর্তন করে। যেমন হচ্ছে লাক্স কিন্তু তোমার জুঁই ফ্লেভারের পাওয়া যায়, কিংবা অন্য কোনো ফুলের ফ্লেভার বা ফ্রেগনেন্স সেখানে ইউজ করা হয়। এই জিনিসগুলো এখানে বলা হয়েছে বিউটি সোপগুলোতে তাদের সাবানটা কতটুকু বা তাদের শেপ কিরকম, কালার কিরকম এবং ওইখান থেকে কি ধরনের গন্ধ আসে বা ফ্রেগনেন্স কি, এই জিনিসগুলো কিন্তু পরিবর্তন করেই তারা মার্কেট ক্যাপচার কিংবা বাজার দখল করবার চেষ্টা করে থাকে। সো আশা করি 2 নাম্বারটাও বুঝলাম। এবারে আসি উৎপাদন ডিজাইন। উৎপাদন ডিজাইনের ক্ষেত্রে আমার মূল কনসেপ্টটাই হচ্ছে, দেখো এখানে
নতুন এবং উন্নত কলা কৌশল ব্যবহার করে পণ্য এবং সেবা উৎপাদন করা। এখানে আমি নতুন প্রযুক্তি ব্যবহার করতে পারি, নতুন কৌশল বা হচ্ছে আমার নতুন পণ্য ব্যবহার করতে পারি, যে এর মাধ্যমে যে পণ্য বা সেবা উৎপাদিত হয় তাকে উৎপাদন ডিজাইন বলে। এইভাবে ডিজাইনের মেইন যে কনসার্ন কিংবা মূল যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই হচ্ছে এখানে উৎপাদনের ক্ষেত্রে এর অপচয় হ্রাস করা। উৎপাদনের ক্ষেত্রে আমি যত ম্যাটেরিয়ালস ব্যবহার করছি, যে র ম্যাটেরিয়ালসগুলো আমি ইউজ করছি, সেগুলোর যেন কম অপচয় হয় সেটা আমাকে এখানে ডেফিনিটলি নিশ্চিত করতে হবে। তার পাশাপাশি প্রোডাক্টিভিটি বৃদ্ধি করা, আমার উৎপাদনশীলতা বৃদ্ধি করা, শ্রম দক্ষতা বাড়ানো কিংবা উৎপাদনের দক্ষতা বাড়ানো। আমি কত কম সময়, শ্রম, অর্থ ব্যয় করে কত ভালো মানের পণ্য উৎপাদন করতে পারছি, এটাই ডিফাইন করছে আমার প্রোডাক্টিভিটি কীরকম। তার পাশাপাশি দেখো এখানে ব্যয় হ্রাসের ব্যাপারটাও অন্তর্ভুক্ত। ব্যয় হ্রাসের উপরেও হচ্ছে এখানে অধিক গুরুত্ব করা হয়। এই যে তোমাকে বললাম খরচ কিভাবে কমানো যায়, খরচ কমালাম কিন্তু হচ্ছে আমার মানে যেন কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি না ঘটে। যেমন কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান ম্যানুয়াল পদ্ধতির স্থলে কম্পিউটারাইজড এবং আধুনিক পদ্ধতি ব্যবহার করতে পারে। টেকনোলজি আসার আগে অ্যাকাউন্টস রিলেটেড যে কাজগুলো ছিল, সেগুলো অনেকটাই হচ্ছে সময় সাপেক্ষ ছিল এবং খুবই বিরক্তিকর কিছু কাজ ছিল এবং ঘন্টার পর ঘন্টা ধরে সময় ব্যয় করে তোমার হিসাব করা, আবার হিসাবে গড়মিল হওয়ারও ব্যাপক সম্ভাবনা ছিল। কিন্তু সেই জায়গাতে যখন কম্পিউটার চলে আসলো, এক্সেল চলে আসলো, এক্সেলের নাম নিশ্চয়ই আমরা সবাই শুনেছি। মাইক্রোসফট এক্সেল, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এক্সেলে হচ্ছে তোমার যে কোনো তথ্য সংরক্ষণ করা, হিসাব নিকাশ করা অনেকটাই সহজ। কাজে বড় বড় প্রতিষ্ঠানগুলা কি করে, তাদের যে কাজগুলো আছে বা হিসাব রিলেটেড যত রকমের ডাটা আছে তারা সেগুলা এক্সেলে সংরক্ষণ করে। সো দেখা যায় যে কি এখানে তাদের সময় কম অপচয় হচ্ছে, ভুল ত্রুটির এখানে সম্ভাবনা অনেকাংশেই কমে যাচ্ছে। তার পাশাপাশি হিসাব রাখার যে ব্যাপারটা, সেটা আগের থেকেই অনেক বেশি ইফেক্টিভ হচ্ছে। সো এই জিনিসগুলো এখানে আমার মুখ্য কনসার্ন। দেখো এখানে উৎপাদনকারী যে প্রতিষ্ঠানরা আছে তারা ম্যানুয়াল অর্থাৎ হচ্ছে খাতা কলমে হিসাব করার পরিবর্তে তারা যদি কম্পিউটারাইজড সিস্টেম এক্সেল ব্যবহার করে, তখন দেখা যাবে যে হচ্ছে কি তারা আগের থেকে অনেক বেশি প্রোডাক্টিভিটি বাড়াতে সক্ষম হবে। এবারে আসি প্যাকিং ডিজাইন। প্যাকিং ডিজাইনের মধ্যে ওই যে তোমাকে শুরুতে বলেছিলাম পণ্যের প্যাকিং, এটার উপর ডিপেন্ড করছে আমি পণ্যটা কিনতে আগ্রহী কিনা। পণ্যকে কত আকর্ষণীয়ভাবে তোমার সামনে তুলে ধরা যায়, সেটাকে বলা হচ্ছে প্যাকিং। এই যে একটা বিস্কুটের প্যাকেট, তার রং যত কালারফুল হবে বা তার শেপ যত সুন্দর হবে, তুমি সেটি কিনতে তত বেশি আগ্রহী বোধ করবে। এই জিনিসটাই আমার এখানে বিবেচ্য বিষয়। পণ্যের আকার কিংবা গুণাগুণ এখানে পরিবর্তন না করে শুধুমাত্র প্যাকিং পরিবর্তন করাকেই বলা হয় প্যাকিং ডিজাইন। প্যাকিং এর পরিবর্তন, এখানে আকার বা আকৃতি কিছুর এখানে হচ্ছে পরিবর্তন করা হচ্ছে না, শুধুমাত্র প্যাকেটটাকেই পরিবর্তন করা হচ্ছে। তাহলে দেখো আমরা প্রায়ই শুনে থাকি নতুন মোড়কে পণ্যটি বাজারে এসেছে। নতুন মোড়কে বাজারে এসেছে একই পণ্য, পণ্যের কোয়ালিটি সেম আছে, আকৃতি সেম আছে, জাস্ট প্যাকেটটা চেঞ্জ হয়েছে। বিশেষ করে ছোটদের জন্য তৈরি যে চকলেট, চিপস, চুইংগাম, এইসব পণ্যের ক্ষেত্রে এরূপ ডিজাইন করা হয়। এখন যারা ছোট বাচ্চা আছে তারা কিন্তু কালারফুল জিনিস বা এই রিলেটেড জিনিসগুলোর প্রতি খুব বেশি অ্যাট্রাক্টেড হয়ে থাকে। সো দেখা যায় তাদের পছন্দের উপর ভিত্তি করে ছোট ছোট কালারফুল অনেক ধরনের মোড়ক নিয়ে আসা হয় চকলেটের প্যাকেজিং এর ক্ষেত্রে, কিংবা হচ্ছে তোমার বাচ্চাদের যে টয় বা খেলনাগুলো আছে সেগুলোর ক্ষেত্রে। সো দেখো এখানে যে ধরনের পণ্য ডিজাইনে হোক না কেন, এর মূল যে উদ্দেশ্য, সেই মূল উদ্দেশ্যটা কি আমার? মূল উদ্দেশ্যটা হচ্ছে ক্রেতারা যারা আছেন, ক্রেতাদের সন্তুষ্টি বিধান করা। আমার কাস্টমারদেরকে যদি আমি সন্তুষ্ট করতে না পারি, তাহলে এত প্রোডাক্ট ডিজাইনিং এর করার কোনো মানে হয় না। সো আমার উদ্দেশ্যটা একটাই, ক্রেতারা আমার কাছ থেকে কি চাই সেটা নিশ্চিত করা এবং তাদের সন্তুষ্টি বিধান করা। আশা করি বুঝতে পেরেছি। এবারে আসি পণ্য বা সেবা ডিজাইনের ক্ষেত্রে কোন কোন বিষয় আমাকে অবশ্যই বিবেচনায় রাখতে হবে, কোন জিনিসগুলো আমার কনসার্নে থাকাটা খুবই জরুরি। যার মধ্যে প্রথমেই যে ব্যাপারটি চলে আসে সেটা হচ্ছে ক্রেতাদের চাহিদা। আমার যারা ক্রেতা আছে, ক্রেতা গোষ্ঠী আছে, কাস্টমার আছে, তারা অ্যাকচুয়ালি আমার কাছে কি চায়, তাদের রুচি, আকাঙ্ক্ষা। এই চাহিদা মূলত কি ডিফাইন করে? রুচি, আকাঙ্ক্ষা, আগ্রহ। এর পাশাপাশি যেটা আসে সেটা হচ্ছে অপারেশনের সুবিধা। অপারেশনের যে সুবিধার ব্যাপারটা, অপারেশনের সুবিধাটা আমরা কিভাবে বলতে পারি? তোমার মাল্টিপল প্রোডাক্ট লাইনে প্রোডাকশন ডিজাইন প্ল্যান এক্সিকিউশন বা বাস্তবায়ন।
এই জিনিসটা অপারেশনের সাথে সরাসরিভাবে রিলেটেড। এখন তুমি প্রোডাকশন ডিজাইনের জন্য যে প্ল্যানটা করেছো, তোমার যে অপারেশনাল এক্টিভিটিস গুলো আছে, যে তোমার মেশিনারিজ, ইকুইপমেন্ট, যে লেবার আছে, তারা সেই কাজটা করতে দক্ষ কিনা? সো অপারেশনের সুবিধাটাও তোমাকে এখানে চিন্তা করতে হবে। তার পাশাপাশি কার্যকারিতা। তুমি যে নতুন ডিজাইনটা করতে যাচ্ছ, সেই ডিজাইনটা আগের তুলনায় কতটুকু বেটার পারফর্ম করতে পারে। তার কার্যকারিতা কত ভালো বা কিরকম, সেটা তোমাকে ভালোভাবে ডিফাইন করতে হবে। এখন তোমার কাস্টমার যারা আছে তারা যদি এটাই জানতে না পারে তুমি যে নতুন ডিজাইনটা এনেছো বা যে নতুনভাবে তোমার পণ্যটাকে তুমি ডিজাইন করেছো, সেটা আগের থেকে বেটার এবং আরো বেটার কিছু কোয়ালিটি তারা এনশিওর করছে, আরো বেটার কিছু ফ্যাসিলিটি তারা এনশিওর করছে। সেটা যদি তোমার কাস্টমারদেরকে তুমি বোঝাতে না পারো, ডেফিনিটলি তারা তোমার ওই প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে না। তারা তখন যেটা হবে, তখন কিন্তু তোমার আল্টিমেটলি যে কার্যকারিতা বা তোমার পণ্য ডিজাইনের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাই কিন্তু তখন বাস্তবায়িত হবে না। তারপরে হচ্ছে কি ব্যয়। ওই পণ্য ডিজাইন করতে গিয়ে তোমার খরচ কিরকম হবে সেটা তোমাকে বিবেচনা করতে হবে। ব্যয়ের বিষয়টা কিন্তু সামর্থ্যের সাথে সরাসরিভাবে সম্পর্কিত। কিরকম চিন্তা করো, তোমার মনে করো তুমি একটা প্ল্যান করলে, অনেক ভালো একটা প্ল্যান, এই প্ল্যানটা যদি এক্সিকিউট করতে পারো তাহলে কিন্তু তোমার প্রফিটেবিলিটি একদম আকাশচুম্বী হয়ে যাবে। কিন্তু সামহাও তুমি এটা ফিল করতে পারছো যে তোমার সেই সামর্থ্যই নাই, তোমার সেই ক্যাপাবিলিটি নাই যে তুমি ওই প্ল্যানটা এক্সিকিউট করবে। সো এই ব্যয়ের ব্যাপারটা তোমাকে অবশ্যই চিন্তা করতে হবে। যে প্ল্যানটা করছো সেই প্ল্যানটা বাস্তবায়ন করতে কত খরচ পড়বে। এখন সেই প্ল্যানের মধ্যে কি থাকতে পারে, প্রথমত হচ্ছে তোমার লেবার কস্ট, তার পাশাপাশি হচ্ছে র মেটেরিয়ালস কস্ট, এর পাশাপাশি মেশিনারিজ অ্যান্ড ইকুইপমেন্ট কস্ট, এই সবগুলো কিন্তু এখানে আওতায় চলে আসে। এরপরে আসে হচ্ছে কি পদ্ধতি এবং যন্ত্রপাতি। দেখো পদ্ধতি, কোন কৌশল অবলম্বন করে তুমি তোমার পণ্যটা ডিজাইন করতে যাচ্ছ। পদ্ধতি মানে হচ্ছে তোমার এখানে কৌশল বোঝায় মূলত, বা কোন প্রক্রিয়া অনুসরণ করে তোমার পণ্যটা তুমি ডিজাইন করছো। তার পাশাপাশি কি কি যন্ত্রপাতি ব্যবহার করছো, সেগুলোও তোমাকে এখানে অবশ্যই মাথায় রাখতে হবে। এখন পণ্য ডিজাইনের স্তরের মধ্যে ৬ নম্বরে যেটা আসে সেটা হচ্ছে কি স্টাইল প্রবর্তনের প্রবণতা। স্টাইল প্রবর্তনের প্রবণতা। এই জিনিসটার সাথে একটা ব্যাপার খুবই রিলেটেড। সেটা হচ্ছে কি ট্রেন্ড। মার্কেটে যখন নতুন কোনো একটা ট্রেন্ড আসে, সেই ট্রেন্ডটা কিন্তু কখনোই চিরস্থায়ী হয় না। একটা ট্রেন্ড মনে করো ১ মাস চলল, ২ মাস চলল। তারপর দেখা যাবে যে মানুষ সেটাকে ব্যাকডেটেড বলা শুরু করে দিয়েছে। তখন না জানি নতুন আরেকটা ট্রেন্ড আসবে, তখন মানুষ সেই ট্রেন্ডের দিকে ঝুঁকে পড়বে। সো কোনো ট্রেন্ড মার্কেটে কখনোই কিন্তু চিরস্থায়ী হয় না। নতুন, নতুন ট্রেন্ড আসতেই থাকে। এখন সেই ট্রেন্ডের সাথে ইউজড টু হওয়া এবং ওইটাকে মাথায় রেখে তোমার প্রোডাক্ট ডিজাইন করা। এই জিনিসগুলো তোমাকে অবশ্যই করতে হবে। তারপর হচ্ছে স্টাইল সম্পর্কিত বাধা। এখন তোমার প্রোডাক্টে তুমি যদি ডিজাইনে চেঞ্জ করতে চাও, তখন কি, কি বাধা এখানে আসছে? স্টাইলে চেঞ্জ করতে গেলে স্টাইল সম্পর্কিত কি, কি বাধা আসছে বা কি, কি ব্যারিয়ার সেখানে তৈরি হচ্ছে। এর পাশাপাশি ক্রয় ক্ষমতা। তোমার কাস্টমার যারা আছে, ক্রেতা যারা আছে, ভোক্তা যারা আছে, যাদের জন্য তুমি প্রোডাক্টটা বানাচ্ছ, তাদের অ্যাফোর্ডেবিলিটি আছে কিনা? তাদের ওই ক্যাপাবিলিটি আছে কিনা যে তারা তোমার প্রোডাক্টটা ক্রয় করবে। এখন ব্যাপারটা যদি এরকম হয়ে দাঁড়ায়, তোমার প্রোডাক্টটা বানাতে গিয়ে, অর্থাৎ তোমার প্রোডাকশন কস্ট অনেক বেশি। এখন সেই প্রোডাকশন কস্ট অনুযায়ী ডেফিনিটলি তোমার প্রোডাক্টের প্রাইসও অনেক বেশি হবে। এখন সেই প্রাইসটা আমার যারা কাস্টমার্স আছে তারা এফোর্ড করতে পারবে কিনা, তাদের সেই ক্রয় ক্ষমতাটা আছে কিনা, এটা অবশ্যই তোমাকে বিবেচনায় রাখতে হবে। তারপর হচ্ছে কি গ্রহণযোগ্যতা। গ্রহণযোগ্যতার ব্যাপারটা কিভাবে আসে, তুমি পণ্যে চেঞ্জ করলে ঠিক আছে, এখন তোমার নতুনভাবে যে পণ্যটা তুমি বানাচ্ছ সেটির গ্রহণযোগ্যতা আছে কিনা তাদের কাছে, তারা সেটা ভালোভাবে একসেপ্ট করছে কিনা, নাকি তার একসেপ্টেন্স তাদের মধ্যে নেই। এই জিনিসটা তোমাকে এখানে অবশ্যই বিবেচনায় রাখতে হবে। তারপর আসে হচ্ছে কি স্থায়িত্ব বা ডিউরেবিলিটি বলা হয় এটাকে। তোমার পণ্যের ডিজাইনে যদি স্থায়িত্ব না থাকে, তখন কিন্তু কখনোই তোমার কাস্টমার বা যাদের জন্য তুমি পণ্যটা বানাচ্ছ তারা সেটা কিনতে আগ্রহী হবে না। এক্ষেত্রে স্থায়িত্ব যত বাড়ানো সম্ভব, ডিউরেবিলিটি যত বেশি ইনক্রিজ করা যায়, তোমার প্রোডাক্টটা কিনতে তোমার কাস্টমাররা তত বেশি অ্যাট্রাক্টেড ফিল করবে। ওকে, এবার আসি ডিজাইনের সুবিধা। সুবিধাগুলা কি, কি? প্রথমত পণ্য ডিজাইনের মাধ্যমে পণ্যটাকে আকর্ষণীয় করে তোলা যায়। আমার প্রোডাক্টের এমন কিছু ফিচার আমি এড করলাম যাতে করে হচ্ছে প্রোডাক্টটা আমার কাস্টমারদের কাছে অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে দাঁড়ালো। তারপর হচ্ছে উৎপাদন ব্যয় হ্রাস। আমার প্রোডাক্টটাকে আমি এমনভাবে ডিজাইন করব যাতে করে কম খরচে এবং হচ্ছে কম শ্রম দিয়ে, কম সম্পদ ব্যবহার করে আমার প্রোডাক্টটা প্রোডিউস করতে পারি। তখন কিন্তু আমার উৎপাদন ব্যয় হ্রাস পাবে। একই সাথে উপযোগ সংযোগ। উপযোগ সংযোগ মানে হচ্ছে কি অভাব পূরণের ক্ষমতা, উপযোগ বলা হয়। এই অভাব পূরণের ক্ষমতাটাকে কিভাবে আমি ডিজাইনিং এর সাথে সংযুক্ত করতে পারি। মানে আমার কাস্টমারদের কি অভাব, কোনটার প্রয়োজন আছে তাদের, সেটাকে আইডেন্টিফাই করে সেটার উপরে বেস করে বা সেটার উপরে ভিত্তি করে আমার প্রোডাক্টটাকে আমি এমনভাবে সাজাবো বা পণ্যটাকে এমনভাবে ডিজাইন করব যেন তার এই
উপযোগ সংযোগটা থাকে এবং লাস্টলি প্রতিযোগিতা মোকাবিলা। মার্কেটে তোমার অনেক কম্পিটিটর থাকবে। এখন তোমাকে চিন্তা করতে হবে কাস্টমাররা তোমার কাছে কেন আসবে? তোমার প্রোডাক্ট তারা কেন ক্রয় করবে? তুমি কেন অন্যদের থেকে ভিন্ন? এরকম কিছু পয়েন্ট তোমার বা এরকম কোনো কিছু সার্ভিস বা এরকম কিছু ইউটিলিটিস ডেফিনিটলি তোমার প্রোডাক্টে তোমাকে এনশিওর করতে হবে এবং যেটা ভালোভাবে তোমার কাস্টমারদের কাছে অ্যাডভার্টাইজ করতে হবে যে তোমার প্রোডাক্টে এটা বেটার, তোমার প্রতিযোগীদের তুলনায় এটা বেটার। সো এই জিনিসটা কিন্তু তোমাকে অবশ্যই এনশিওর করতে হবে যেটা আল্টিমেটলি তোমার কাস্টমার এনগেজমেন্ট বাড়াবে। সো প্রতিযোগিতায় টিকে থাকতে হলে তোমাকে প্রতিযোগীদের সম্পর্কে অর্থাৎ তোমার কারেন্ট মার্কেটে যারা কম্পিটিটর আছে তোমার তাদের সম্পর্কে ভালো একটা আইডিয়া তোমার অবশ্যই থাকতে হবে এবং সেই কম্পিটিটরদেরকে টেক্কা দেওয়ার মতো ওই ক্যাপাবিলিটিও তোমার মধ্যে থাকতে হবে। এবার আসি পণ্য ডিজাইনের ক্ষেত্রে গুরুত্বগুলো কি, কি? প্রথমত ডিজাইন করার মাধ্যমে আমরা কি দেখলাম? আকর্ষণ সৃষ্টি হচ্ছে। আমার যারা কাস্টমার আছে তাদেরকে হচ্ছে আমি আমার প্রোডাক্টের প্রতি অ্যাট্রাক্টেড করে তুলতে পারছি। তার পাশাপাশি আমার প্রোডাকশন কস্ট আগের থেকে অনেকটাই কমে গিয়েছে। আমি কম অর্থ, তারপর হচ্ছে কম শ্রম, কম সময় দিয়ে আমার প্রোডাক্টের কোয়ালিটি বজায় রেখে আমি প্রোডাক্ট প্রোডিউস করতে পারছি। তারপর হচ্ছে কি আমার উপযোগ সংযোগ অভাব পূরণের ক্ষমতা সৃষ্টি হচ্ছে এবং আমার যারা ক্রেতা গোষ্ঠী আছে তাদের অভাব পূরণের মাধ্যমে এখানে উপযোগ সংযোগটা নিশ্চিত করতে পারছি। সেই সাথে আরেকটা ব্যাপার যেটা হচ্ছে কি সহজ বহন। সহজে আমার যে প্রোডাক্ট সে প্রোডাক্টটা যেন ক্যারি করা যায়। আমার পণ্যটা যেন সহজে বহন করা যায়। এই জিনিসটা এখানে গুরুত্বপূর্ণ এবং লাস্টলি কোয়ালিটি বা মান, এই মানের সাথে কোনোভাবে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না। তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে যেন প্রোডাক্টের কোয়ালিটি বা উন্নত মান বজায় রাখা সম্ভব হয়। মান যদি ভালো না হয় তুমি যাই করো না কেন তোমার কাছে কোনো ধরনের কাস্টমার আসবে না। তারা ডেফিনিটলি তোমার কম্পিটিটরদের কাছেই চলে যাবে। সো কোয়ালিটি বজায় রাখাটাই কিন্তু এখানে অন্যতম মুখ্য একটা বিষয়। এর পাশাপাশি দেখো নতুন পণ্য প্রবর্তন করতে হবে। অবশ্যই মার্কেটে যখন নতুন কোনো একটা প্রোডাক্ট আসে তখন সেই প্রোডাক্টের দিকে সবাই ধাবিত হয়। সবাই চায় সেই প্রোডাক্টটি ক্রয় করতে। কাজেই তুমি যখন নতুন পণ্য প্রবর্তন করবার ধারণা তোমার মধ্যে থাকবে বা নতুন পণ্য তুমি প্রবর্তন করবে দেখবে যে হচ্ছে কি তোমার প্রফিটেবিলিটি বাড়ছে। তারপর ভোক্তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি। ভোক্তাদের ক্রয় ক্ষমতা বৃদ্ধি কিভাবে করানো যায়? পণ্যের দাম কমিয়ে। পণ্যের দাম কমানোর ক্ষেত্রে মানের বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে। মান বজায় রেখে দাম কমিয়ে। তারপর আসে হচ্ছে ইমেজ সৃষ্টি। পণ্যের মান যদি ভালো হয়, তুমি যদি পণ্যের গুণগত মান বৃদ্ধি করতে পারো, ডেফিনিটলি তোমার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হবে। ইমেজ সৃষ্টি হবে। তারপর বাজার সম্প্রসারণ। তুমি তোমার বাজারটাকে তোমার যে উৎপাদন, সেই উৎপাদনটাকে বাড়িয়ে দিলে। তোমার প্রোডাক্টিভিটি আগের থেকে বেড়ে গেল, তোমার উৎপাদনশীলতা বাড়লো, তোমার উৎপাদন বাড়লো, ডেফিনিটলি তোমার বাজার সম্প্রসারণ করা তখন সম্ভব হবে। তারপর হচ্ছে প্রতিযোগিতা মোকাবেলা যেটা আমরা অলরেডি জেনে এসেছি। আমার প্রতিযোগী বা আমার কম্পিটিটর কারা আছে বর্তমান মার্কেটে তাদের সম্পর্কে আমার ভালো একটা ধারণা থাকতে হবে। না হয় কিন্তু কখনোই আমি মার্কেটে সাস্টেইন করতে পারব না। সো প্রতিযোগী মোকাবিলা করতে হবে। এরপরে হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। লাইফস্টাইল আগের থেকে বেটার করা। এখানে কিন্তু প্রোডাক্ট ডিজাইনিং এর ব্যাপক একটা ভূমিকা আছে। এখন আমি যদি এমন একটা প্রোডাক্ট ইউজ করি যে প্রোডাক্টের কোয়ালিটি খারাপ তাহলে কিন্তু আমার লাইফস্টাইল বেটার হচ্ছে না। আর প্রোডাক্ট ডিজাইনের মুখ্য উদ্দেশ্যটাই হচ্ছে কি প্রোডাক্টের কোয়ালিটি বাড়ানো। প্রোডাক্টটাকে আরো বেশি অ্যাট্রাকটিভ করে তোলা, সাইজ, আকার, নকশা, কার্যকারিতা এই সবকিছু ভালো করা। সো আল্টিমেটলি এর মাধ্যমে কি হচ্ছে আমি যেই প্রোডাক্টটা ইউজ করতে পারছি তার কোয়ালিটি বাড়ছে। কোয়ালিটি বাড়া মানে আমার জীবনযাত্রার মান উন্নয়ন। এখন দেখো বাংলাদেশের যে পণ্য ডিজাইন সেই ডিজাইনে ব্যবস্থাপনার সমস্যাগুলা কি কি? প্রথম সমস্যাটাই হচ্ছে ক্রেতার আচরণ নিরূপণের সমস্যা। আমাদের দেশে যে ক্রেতা গোষ্ঠী আছে তাদের চাহিদা খুব বেশি ফ্লাকচুয়েট করে, মানে খুব বেশি পরিবর্তিত হয়, এত বেশি ফ্রিকোয়েন্টলি পরিবর্তন হয় যে তাদের চাহিদা অ্যাকচুয়ালি কি সেটাই কিন্তু অনেক সময় আইডেন্টিফাই করা যায় না। তারপর আমাদের দেশ টেকনোলজিক্যালি এখনো অতটা অ্যাডভান্স নয় বা প্রযুক্তিগত দিক থেকে আমরা এখনো পর্যন্ত সেই সক্ষমতা কিংবা সেই সামর্থ্য অর্জন করতে পারিনি, যার জন্য আমরা নিজেদেরকে অনেক ভালো একটা পজিশনে দেখতে পাবো। তারপর হচ্ছে মূলধনের অভাব। বাংলাদেশ এখনো উন্নত দেশের কাতারে চলে যেতে পারেনি। যে কারণে যে উদ্যোক্তারা আছে, যে উৎপাদক আছে, যে ব্যবসা গোষ্ঠী আছে, ব্যবসায়িক গোষ্ঠী, তাদের মূলধনের অনেকটাই কিন্তু অভাব এখনো পর্যন্ত দেখতে পাওয়া যায়। এই মূলধনের অভাবের কারণেই কিন্তু পণ্য ডিজাইন ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেয়। তারপর উৎপাদন ক্ষমতার সমস্যা। আমি যে উৎপাদন করব, আমার মনে করো সব ব্যবস্থাপকীয় দক্ষতা আছে, সব আছে, কিন্তু আমি উৎপাদন করব, তার ক্ষমতা নেই। সো সেইটাই কিন্তু এখানে অনেক বড় একটা বাধা বা অনেক বড় একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। এখন আসে চাহিদার পরিবর্তনশীলতা। এই যে আমি বলছি বাংলাদেশের মানুষের চাহিদা নিরূপণ করা সম্ভব না। কেন? এরা অনেক বেশি চেঞ্জ হয়, অনেক বেশি ফ্লাকচুয়েট করে এই ডিমান্ডটা। যে এই চাহিদার পরিবর্তনশীলতার কারণে কিন্তু অনেক সময় বাংলাদেশে পণ্য ডিজাইনের ব্যবস্থাপনার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়।
তার পাশাপাশি ক্রেতাদের রুচি এবং ফ্যাশনের পরিবর্তন, এই যে আমরা বলছি নতুন করে কোনো একটা ট্রেন্ড যখন মার্কেটে আসে তখন সবাই সেই ট্রেন্ডটার দিকে ধাবিত হয়। সেই ট্রেন্ডটা কয়েকদিন চলে, তারপর সেটাকে সবাই ব্যাকডেটেড বলে। আবার নতুন করে একটা ট্রেন্ড আসে, তো চাহিদা এবং রুচির পরিবর্তন হয়ে যায়। তার পাশাপাশি পর্যাপ্ত প্রশিক্ষণের অভাব আছে আমাদের এখানে। ট্রেনিং বা তোমার যে প্রশিক্ষণ প্রদান, সেটার কিন্তু পর্যাপ্ততা খুব একটা দেখা যায় না, যার কারণে দেখা যায় যে ট্রেনিং পেলে যে প্রোডাক্টিভিটি যত বেশি বাড়ানো যেত সেটা কিন্তু এখন সম্ভব হচ্ছে না। সো ওই লো লেভেল ট্রেন্ড যে এমপ্লয়ি কিংবা হচ্ছে তোমার যে শ্রমিক বা লেবার আছে তাদেরকে দিয়ে আপাতত আমাদেরকে কাজ চালিয়ে নিতে হচ্ছে। সো প্রশিক্ষণের একটা অভাব এখানে কাজ করছে। তারপর বাস্তবায়নের ধীর গতি, আমাদের এখানে করাপশন কিংবা দুর্নীতি এতই বেশি, তুমি নতুন করে কোনো একটা পরিকল্পনা নিলে সেই পরিকল্পনায় যে প্ল্যানিং ডিজাইন এই সব কিছু বাস্তবায়ন করতে গেলে দেখবে তোমার অনেক অথরিটি পার হয়ে আসা লাগবে। সো তখন কিন্তু আলটিমেটলি আমার কাজের গতিশীলতা অনেকটাই কমে যায়। সো তারপর হচ্ছে দেখো পণ্যের মূল্য বৃদ্ধি, আমাদের এখানে পণ্যের দাম ক্রমাগত বাড়ে। দাম বাড়লে সেটার কমার নাম নেই। সো দাম যখন বেড়ে যায় তখন দেখা যায় যে হচ্ছে কি এই ডিজাইনের পরিবর্তনে সেটা বা ডিজাইন পরিবর্তন ব্যবস্থাপনায় সেটা অনেকটাই বড় বাধা হয়ে দাঁড়ায়। তারপর নকল হবার প্রবণতা, এই আমার মনে করো বাজারে একটা প্রতিষ্ঠান নতুন করে একটা পণ্য নিয়ে আসলো, সাথে সাথে অন্যান্য প্রতিষ্ঠানগুলো চেষ্টা করবে সেই পণ্যটাকে নকল করে অন্য আরেকটা পণ্য বানানোর জন্য। তো এই নকল করার প্রবণতার কারণে অনেক সময় ডিজাইন ব্যবস্থাপনার ক্ষেত্রে ব্যাপক সমস্যা দেখা দেয়। এরপরে আসে উত্তম পণ্য ডিজাইনের বৈশিষ্ট্যগুলা কি কি। উত্তম পণ্য ডিজাইনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে কাস্টমার স্যাটিসফ্যাকশন, ক্রেতা সন্তুষ্টি নিশ্চিত করা। তার পাশাপাশি এগুলো কম্পিউটারাইজড হয়ে থাকে। যেহেতু সিস্টেমগুলো কম্পিউটারাইজড, তো এখানে ভুল ভ্রান্তি হওয়ার প্রবণতা অনেকটাই কম। এখন দেখো এখানে ফ্লেক্সিবিলিটি আছে, নমনীয়তা বলতে ফ্লেক্সিবিলিটি মানে হচ্ছে পরিবর্তনশীলতা বোঝায় এখানে। এরপর হচ্ছে মেরামত যোগ্যতা, জিনিসগুলোকে হচ্ছে মনে করো আমি একটা প্ল্যান নিয়েছি, একটা প্ল্যান ডিজাইন করেছি, সেই ডিজাইনটাকে বা পণ্য আমি একটা ডিজাইন করেছি, সেই ডিজাইনটা যদি কোনোভাবে ফ্র্যাকচার হয় তখন ওইটাকে আমি মেরামত করতে পারছি কিনা, মেরামত যোগ্যতাটা থাকতে হবে। লাস্টলি মডিউলার ডিজাইন, এই মডিউলার ডিজাইনটাও কিন্তু আমার প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে যদি থাকে তখন গিয়ে আমি একটা আদর্শ প্রোডাক্ট ডিজাইন বা একটা স্ট্যান্ডার্ড প্রোডাক্ট ডিজাইন তখন আমি সেটাকে বলতে পারি। এর পাশাপাশি ক্ষুদ্র এবং হালকা, আমার পণ্য যত বেশি ক্ষুদ্র এবং হালকা হবে তখন কিন্তু সেটাকে আমরা একটা আদর্শ পণ্য ডিজাইন বলবো। তার পাশাপাশি মান যেন বজায় থাকে, মানের ক্ষেত্রে আপোষহীনতা মানে হচ্ছে মান অর্থাৎ কোয়ালিটি নিয়ে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না, কোয়ালিটি যেন মেনটেন করা যায় সবসময়। উপযোগ সংযোগে যে অভাব পূরণের ক্ষমতা সেটা কিন্তু এখানে থাকতে হবে। দেখো সেম কনসেপ্টগুলাই কিন্তু এখানে বারবার রিপিট হচ্ছে। সো তুমি যদি একবার একটা অ্যাটলিস্ট কনসেপ্ট ভালো মতো বুঝে থাকো সেটা কিন্তু দ্বিতীয়বার আর পড়তে হচ্ছে না। বিক্রয়োত্তর সেবা, আমি আমার পণ্য বিক্রি করে ফেলেছি, তারপরও আমার কাস্টমারদের সাথে আমার লিঙ্ক আপ আছে কিনা। এরপর হচ্ছে কি আকর্ষণযোগ্যতা, আমার প্রোডাক্টটাকে আমি কত বেশি অ্যাট্রাকটিভ ভাবে আমার কাস্টমারদের কাছে তুলে ধরতে পারছি। এখন আমরা কিছু এমসিকিউ দেখবো। এখানে প্রথম যে এমসিকিউটা আছে, স্থাপত্য ডিজাইন কোন ধরনের। স্থাপত্য ডিজাইন হচ্ছে কোন ধরনের ব্যয়, এটা ডেফিনেটলি হচ্ছে একটা উৎপাদন ব্যয়। এরপরে যদি আসি পণ্য ডিজাইন কত প্রকার, প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে আমরা 4 প্রকার দেখেছিলাম না পণ্য ডিজাইন। সো ডেফিনেটলি এটার আনসার হবে কত, 4 প্রকার। এখন দেখো নান্দনিক ডিজাইনে কি গুরুত্ব দেওয়া হয়, আকর্ষণীয়তাকে কতটুকু বা বাহ্যিক সৌন্দর্য এবং কতটুকু হচ্ছে সেটা বাহ্যিক সৌন্দর্যটা কত ভালো হবে, যেমন হচ্ছে আকৃতি, রং, নকশা, এই জিনিসগুলোকে গুরুত্ব দেওয়া হয়। এখানে আকর্ষণীয়তা কিন্তু অনেক সময় তোমাদের আনসার তোমাদের মনে হতে পারে, দেখো সেটা কিন্তু আলটিমেটলি এখানে আনসার হবে না। এই দুইটা কাইন্ডলি রিলেটেড, আকৃতি, রং, নকশা এগুলো কিন্তু আকর্ষণীয়তায় বাড়ায়, কিন্তু আমার এখানে আনসার হবে বাহ্যিক সৌন্দর্য। যদি এখানে বাহ্যিক সৌন্দর্য না থেকে অভ্যন্তরীণ সৌন্দর্য থাকতো তখন কিন্তু তোমরা এখানে আকর্ষণীয়তাটাকে আনসার বলতে পারতে। এবার যদি আসে পরের প্রশ্নে, সারা ফ্যাশনস বাংলাদেশ বাংলা নববর্ষ উপলক্ষে তাদের পোশাকে বিভিন্ন রং এবং বৈচিত্র্য আনে, কোন ডিজাইনের কথা এখানে বলা হয়েছে। এই যে পোশাকের বিভিন্ন রং এবং বৈচিত্র্য, রং এবং বৈচিত্র্যের বিষয়টা কোন ডিজাইনের সাথে সম্পর্কিত, সেটা হচ্ছে নান্দনিক ডিজাইনের সাথে সম্পর্কিত। সো ডেফিনেটলি আমার এখানে আনসার হবে খ, নান্দনিক। এখন দেখো পণ্য ডিজাইনের সময় নিচের কোনটা বিবেচনা করা হয়। ডিজাইন করার সময় যেটা অবশ্যই বিবেচ্য বিষয় সেটা হচ্ছে আমি যাদের কাছে প্রোডাক্টটা বিক্রি করতে যাচ্ছি, আমার সেই কাস্টমার তাদের এটা কেনার সামর্থ্য বা ক্ষমতা আছে কিনা। সো ডেফিনেটলি এখানে গ্রাহকের ক্রয় ক্ষমতার বিষয়টাই অন্যতম বিবেচ্য বিষয়। এখন হচ্ছে আমরা একটা সৃজনশীল দেখবো। এখানে কি বলা হয়েছে দেখো, পটুয়াখালীর মুসলিম জুয়েলার্সে অত্যন্ত নিপুণ হাতে কি করা হচ্ছে, দৃষ্টিনন্দন স্বর্ণালঙ্কার তৈরি করা হয়। এখন ক্রেতাদের পছন্দ মতো অলঙ্কার সবসময় সরবরাহ করতে পারায় তাদের খ্যাতি লাভের পাশাপাশি কি হলো,
প্রচুর মুনাফা তারা অর্জন করতে পারছে। একইভাবে বর্তমানে তারা আধুনিক সরঞ্জামাদি ব্যবহারের মাধ্যমে আরো উন্নত মানের অলংকার তৈরি করছে। আমার এখানে প্রথমেই যে কথাটা আসলো, ব্যবহারিক ডিজাইন কি? ব্যবহারিক ডিজাইন যখন আমরা পড়েছি তখন আমরা দুইটা বিষয় দেখেছি, কার্যকারিতা এবং উপযোগিতা। এই ব্যাপারগুলো কিন্তু এখানে অটোমেটিক্যালি চলে আসে। তারপর হচ্ছে পণ্য ডিজাইনে, নতুন পণ্য প্রবর্তনে সাহায্য করে। পণ্য ডিজাইনের মাধ্যমে আমি নতুন করে কোনো একটা প্রোডাক্ট কিভাবে তৈরি করতে পারি, ওই প্রোডাক্টের অ্যাকচুয়ালি ডিজাইনিংটা কীরকম, প্যাকেজিং কীরকম, নকশা কীরকম হবে, কার্যকারিতা কী কী থাকবে, ইউটিলিটিস কী কী থাকবে, এবং আমার কাস্টমারদের মধ্যে সেটার চাহিদা কী থাকবে, সব কিছু কিন্তু এখানের মধ্যে অন্তর্ভুক্ত। কেন? তোমার প্রোডাক্ট ডিজাইনের ক্ষেত্রে যে 5টা স্টেপ আমরা দেখতে পেয়েছি, উদ্যোগ গ্রহণ, তারপর হচ্ছে পরীক্ষা, তারপর হচ্ছে ফাইনাল চূড়ান্ত, সবকিছুর ক্ষেত্রে কিন্তু আমরা একটা পরীক্ষামূলক এমন একটা সিস্টেম দেখেছি যে সিস্টেমের আওতায় যদি আমরা যাই কোনো একটা নতুন পণ্য বাজারে নিয়ে আসার ক্ষেত্রে, তখন কিন্তু সেটা অনেকটাই কার্যকর হয়ে দাঁড়ায়। সো এই ব্যাপারগুলো তোমাকে এখানে সুন্দরভাবে রিলেট করতে হবে। উদ্দীপকের বর্ণিত প্রতিষ্ঠান দ্রব্য না সেবা? প্রথমত এখানে আমরা দেখতে পাচ্ছি নিপুণ হাতে দৃষ্টিনন্দন স্বর্ণালঙ্কার। স্বর্ণালঙ্কার ডেফিনেটলি হচ্ছে এক ধরনের দ্রব্য। এটা কখন সেবা হতো? যদি সেটা একটা শিক্ষকতা, তারপর চিকিৎসা সেবা, প্রকৌশল বা হচ্ছে তোমার ওকালতি, তখন কিন্তু সেটাকে আমরা সেবা বলতে পারতাম। যেহেতু এখানে সরাসরি স্বর্ণালঙ্কারের কথা বলা হয়েছে, এটা একটা দ্রব্য। এই জিনিসটা তোমাকে এখানে উদ্দীপকের সাথে রিলেট করতে হবে। অ্যান্ড লাস্টলি পণ্য ডিজাইনের ধরন উল্লেখপূর্বক, এই যে পণ্য ডিজাইনের ধরন কি? এখানে আমরা দেখতে পাচ্ছি যে উন্নত মানের স্বর্ণালঙ্কার এখানে সরবরাহ করতে পারছে নিপুণ হাতে দৃষ্টিনন্দন স্বর্ণালঙ্কার। তার মানে এটা হচ্ছে নান্দনিক ডিজাইন। এই যে দৃষ্টিনন্দন স্বর্ণালঙ্কার, ক্রেতাদের পছন্দ মতো অলঙ্কার সরবরাহ করতে পারছে। সুতরাং এখানে হচ্ছে তারা প্রচুর মুনাফা তৈরি করছে, এবং তার পাশাপাশি আধুনিক সরঞ্জামাদি ব্যবহারের মাধ্যমে তারা আরো উন্নত মানের অলঙ্কার তৈরি করছে। আধুনিক সরঞ্জামাদি, এই যে আধুনিক সরঞ্জামাদির কনসেপ্ট যদি আসে, এখানে যদি তোমার প্রযুক্তিগত সংযুক্তি আমরা দেখতে পাই, তখন কিন্তু সেটা হয়ে যাবে আলটিমেটলি আমার উৎপাদন ডিজাইন। এবার যদি আমরা আসি পরের সৃজনশীলে, মিসেস রাবেয়া একটা উৎপাদনকারী প্রতিষ্ঠানের পণ্য ডিজাইন করেন এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকার জন্য তিনি পণ্য ডিজাইনের ক্ষেত্রে উন্নত প্রযুক্তির ব্যবহার করেন। পণ্য ডিজাইনে উন্নত প্রযুক্তির ব্যবহার, এটা কিসের উদাহরণ? এটা হচ্ছে কি উৎপাদন ডিজাইন। এর পরের লাইনটা দেখো, এখানে তিনি উৎপাদন ব্যয়কে বা প্রোডাকশন কস্টকে বিবেচনা করেন এবং উৎপাদন ব্যয় হ্রাস করার ফলে প্রতিষ্ঠানটি সফলতা কিন্তু খুব সহজে অর্জন করছে। এখন পণ্য ডিজাইন বলতে কি বোঝায়? আমরা এতক্ষণ ধরে যা যা পড়লাম, পণ্য ডিজাইন হচ্ছে সেটাই। পণ্য ডিজাইন মানে কি? একটা পণ্যকে তার রং, তারপর হচ্ছে আকৃতি, নকশা, গুণাগুণ, কার্যকারিতা সবকিছুর বিবেচনায় বা এই সবকিছুর সমন্বয়ে এমন একটা ডিজাইন করা যাতে করে হচ্ছে পণ্যটা কাস্টমারদের কাছে অ্যাকসেপ্টেবল হয়, আকর্ষণীয় হয়। এটাকে পণ্য ডিজাইন বলা হয়। এটাকে সুন্দরভাবে হচ্ছে সংজ্ঞাটা দেওয়া আছে আমাদের স্লাইডে, কিন্তু খুব সুন্দরভাবে উপস্থাপন করেছি। এক্সাক্ট অ্যাকুরেট সংজ্ঞাটা লিখতে হবে। তারপর আসি নান্দনিক ডিজাইন পণ্যের বিক্রয় বৃদ্ধিতে সহায়ক। নান্দনিক ডিজাইন কি করে? রং, আকৃতি, নকশা এইগুলা নিয়ে কাজ করে, অর্থাৎ বাহ্যিক সৌন্দর্য নিয়ে কাজ করে। যা কি করে? প্রোডাক্টকে বা পণ্যকে আকর্ষণীয় করে তোলে বা আকর্ষণীয়তা বৃদ্ধি করে। এখন এই ব্যাপারগুলো তোমাকে হচ্ছে রিলেট করে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। পণ্য ডিজাইন কিভাবে উৎপাদন ব্যয় হ্রাস করে? পণ্য ডিজাইনের মাধ্যমে কিভাবে উৎপাদন ব্যয় হ্রাস করা হয়? তুমি চিন্তা করো, প্রথমত পণ্য ডিজাইনিং এর মাধ্যমে আমি জানতে পারছি যে অ্যাকচুয়ালি আমার প্রোডাক্ট ডিজাইনিং এর ক্ষেত্রে কোন প্ল্যানিংটা কার্যকর। এখন ওই প্ল্যানিং এ আমাকে ডেফিনিটলি খরচ কমে যাচ্ছে, শ্রম কমছে, বা হচ্ছে সময় সাশ্রয় হচ্ছে, অর্থ সাশ্রয় হচ্ছে। সো এই সবকিছুই আমার ব্যয় কমাতে উপযুক্ত ভূমিকা পালন করছে। আর প্ল্যানিংটা এমনভাবে করা হয় বা প্রোডাক্ট ডিজাইনিং এর প্ল্যানিংটা এমনভাবে করা হয় যাতে খরচের বিষয়টা এখানে সবথেকে বেশি গুরুত্বের স্থান পায়। যাতে করে হচ্ছে এখানে খরচ কমানো যায়, অর্থ সাশ্রয় করা যায়। সো এই ব্যাপারগুলো তোমাকে উদ্দীপকের সাথে রিলেট করতে হবে। দেখো এখানে মূলত প্রতিযোগিতামূলক বাজারে তিনি টিকে থাকছেন। তিনি কিন্তু এখানে প্রোডাক্টের কোয়ালিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ করেননি। পণ্যের মান যদি কমিয়ে ফেলতেন, খরচ
খরচ কমানোর জন্য। মান কমলে তখন দেখা যাবে যে হচ্ছে কি তার ক্রেতাগোষ্ঠী তার কাছ থেকে অন্য যে কম্পিটিটর বা প্রতিযোগীরা আছে তাদের কাছে চলে যাচ্ছে। তখন কিন্তু আল্টিমেটলি তার লস হতো। এই ব্যাপারটাই কিন্তু মিসেস রাবেয়ার ক্ষেত্রে আমরা দেখতে পাই। মিসেস রাবেয়ার কাজটি দেখো প্রতিষ্ঠানটিকে প্রতিযোগিতায় সহায়তা করবে। মিসেস রাবেয়া কি করছে? তিনি উন্নত প্রযুক্তি ব্যবহার করছেন। উন্নত প্রযুক্তি ব্যবহারের ফলে কি হবে? প্রথমত উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, কাজের গতিশীলতা বাড়বে, কাজের গুণাগুণ বাড়বে। তার হচ্ছে যে প্রোডাক্টগুলো আগে ছিল সেগুলোর কোয়ালিটি এখন আগের থেকে অনেকটাই বেটার হয়ে যাবে। সো ডেফিনিটলি তুমি যদি এখানে ভালো কোয়ালিটির টেকনোলজি ইউজ করতে পারো, তোমার প্রোডাক্টিভিটি বাড়ছে। সো মিসেস রাবেয়ার কনসেপ্টে আমরা অ্যাকচুয়ালি ওইটাই দেখতে পেয়েছি। তিনি তার যে ব্যবসাটা ছিল তিনি সেখানে কি করেছেন? মূলত পণ্য ডিজাইন করছেন এবং প্রতিযোগিতামূলক বাজারে টিকার জন্য তিনি আল্টিমেটলি ভালো বা বেটার টেকনোলজি ইউজ করছেন। সো এটাই কিন্তু তাকে সহজে সফলতা আনতে সবথেকে বেশি ভূমিকা পালন করেছে। আমরা পণ্য ডিজাইনের যে ৪ টা স্টেপ দেখেছি, সেই ৪ টা স্টেপের মধ্যে সবার আগে যেটা ছিল সেটা হচ্ছে কি এখানে তোমার কার্যকারিতা কিংবা উপযোগিতাটাকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। অর্থাৎ যেটা অভ্যন্তরীণ বিষয়। তুমি যদি ২ টা এক্সাম্পল দেখো যে হচ্ছে iPhone এবং একটা Samsung, তুমি কোনটাকে চুজ করবা? ডেফিনিটলি iPhone। কেন? কারণ ওইটা তোমাকে বেটার ফ্যাসিলিটিস দেয়, বেটার কোয়ালিটি এনশিওর করছে। সো এই জিনিসগুলো আমাকে কোন দিকটি ইঙ্গিত করে? একটা কার্যকারিতা কিংবা হচ্ছে তোমার উপযোগিতা। এখন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তিনি যদি উন্নত প্রযুক্তি ব্যবহার করছেন তার ক্ষেত্রে ডেফিনিটলি তার কম্পিটিটররা যারা আছেন তারাও হয়তোবা সেটি করছেন। কিন্তু এখানে তোমার পার্থক্যটা কোথায় হচ্ছে? তুমি কত সফলভাবে ওই টেকনোলজিটাকে ইউজ করতে পারছো। সো এইটাই কিন্তু আমার এখানে মূল পরিবর্তনটা এনে দিচ্ছে। সো এইগুলো তোমাকে উদ্দীপকের সাথে রিলেট করে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। সো এই হচ্ছে আমাদের ঘ নাম্বারের আনসার। এটা ছিল আজকের দিনের লাস্ট সৃজনশীল। আশা করি তোমরা টপিকগুলো ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদের যদি সমস্যা থাকে ডেফিনিটলি আমাদের গ্রুপে পোস্ট করার মাধ্যমে জানাতে পারো বা টেলিগ্রাম গ্রুপেও জানাতে পারো। সো সবার জন্য শুভকামনা। টাটা।